আমার নাম মোহাম্মদ লিটন হোসেন। আমার বাড়ি রাজশাহী বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার মা সহ আমার অনেকগুলো ভাই বোন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমরা ১৬টা ভাই বোন এবং আমার রয়েছে ৪ মা। একটা আমার গর্ভধারিণী মা আর ৩টা আমার সৎ মা। আমার বাবা টোটাল ৪ বিয়ে করে, যেটা আমরা বা গ্রামবাসী এলাকাবাসী জানি। এছাড়াও আমার বাবা রয়েছে অসংখ্য বউ। আমার বাবা আমাদের অত্র এলাকার সবচেয়ে ধনী মানুষ। তার রয়েছে অগাধ সয় সম্পত্তি। কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে আমার বাবার চরিত্র। আমার বাবার চরিত্র এতটাই খারাপ যে আমরা বাজারে গিয়ে, ঘাটে গিয়ে কখনোই আমার বাবার পরিচয় দিতে পারি না। বাবার পরিচয় দিয়ে কারো কাছে মুখ দেখাতে পারি না। আমি খুব বোঝানোর জন্য এবং ছোট্ট করে বলি, আপনারা কেউ ভুল বুঝবেন না। এমনও হয় যে কোনো ফকির মহিলারা আমাদের বাড়িতে ভিক্ষা করার জন্য আসে না। আমাদের বাড়িতে কোনো ফকির মহিলা ভিক্ষার জন্য ঢোকে না, শুধু আমার বাবার চরিত্রের কারণে। এমন বাবার গর্বে, এমন বাবার উরুতে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আমি মাঝে মাঝে আল্লাহকে দুঃখ করে বলি, আল্লাহ, আমার জন্মটাই বুঝি এক আজন্ম পাপ। কেন তুমি আমাকে এমন নোংরা পরিবারে জন্ম দিলে? আমাকে কি আর কোনো পরিবারে তুমি পাঠাতে পারতে না? হে খোদা! দেখেন ভাই, একেবারে জন্মের পর থেকেই পারিবারিক এই সমস্যাগুলো দেখে আসছি। আমার সৎ মা, আমার মা ২৪টা ঘন্টা শুধু ঝগড়া ঝাঁটি, ঝায় ঝামেলা। মানে এতটাই সমস্যার মধ্যে আমি ছিলাম যা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই সমস্যাগুলোর কারণে ছোটবেলায় ঠিকমতো পড়াশোনা পর্যন্ত করতে পারিনি। আমি এমনিতে অনেক মেধাবী ছিলাম, কিন্তু মেধাবী থাকার পরও আমি ক্লাস 6 পর্যন্ত পড়ি। এরপর থেকে আমি শিক্ষা জীবন থেকে সমাপ্তি নেই। তারপরে পরিবারের মাঝে পড়ে আছি, কিন্তু এই ঝগড়াঝাটিগুলো আর ভালো লাগতেছিল না। আমার বয়স যখন প্রায় ১৭-এর কাছাকাছি, সে সময়তে একদিন হলো কি, বিনা কারণে কোনো অপরাধ নাই, মানে আমি বিকেলবেলা মাঠে খেলতে গেছিলাম। মাঠ থেকে খেলে এসে যখন ঘরে আসছে, আসার পরে দেখলাম আমাদের ঘরে, মানে আমার মা যে ঘরে থাকে ওই ঘরে খাবার নাই। তো দুপুরে আমি খাইনি, আমার খুব খিদা লাগছে। লাগার পরে চুলার মধ্যে তখন ভাত বসানো। আমি ভেবেছিলাম যে এটা হয়তো আমার মায়ের ভাতই হবে, কারণ আমার মা সবসময় বিকেলবেলায় রান্না করতো। আমি চুলার পাড়ে গিয়ে ওই গরম ভাতটা নিলাম। ভাতটা নেওয়ার পরে একটু তরকারিও ছিল, ওখান থেকে একটু তরকারি নিয়ে খাইলাম। ভাত তরকারি খায়া তখন আমি বাজারে গেছি। বাজারে বলতে ওই যে সন্ধ্যার পরে এলাকার যে বেকার ছেলেরা আছে না, তারা তো বেশিরভাগই চায়ের দোকানে আড্ডা মারে। আমি সবার সঙ্গে তখন চায়ের দোকানে গেলাম, ওখানে গিয়ে আড্ডাবাজি করতেছি। তো হঠাৎ করে আনুমানিক রাত তখন 8:30 কি 9টার মতো বাজে, আমাদের বাড়ি থেকে খবর আসছে আমার বাবা নাকি আমার আম্মাকে মারতেছে। এবং মানে কোনো নর্মাল মাইন্ড না, অনেক মারতেছে, মানে মানে বাজার পর্যন্ত খবর চলে আসছে। পরে আমি তাড়াহুড়ো করে দৌড়িয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি যে আমার আব্বা আমার আম্মাকে বেদম পিঠাইতেছে। তো যাওয়ার পরে আমি তখন আমার বাবার গায়ে কিন্তু আমি কখনোই হাত তুলি নাই। তা ওই দিন আমি রাগ করে আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলি। তো ধাক্কা দিয়ে ফেলার পরে আমার বাবার যে বাকি সন্তানেরা আছে, তারা সবাই বাঘের মতো আমাকে তখন ধরে। তো গ্রামবাসীর সহযোগিতায় আমাকে মারতে পারে না, সবাই তখন ছুটে দেয়। ছুটে দেওয়ার পরে আমি তখন মাকে নিয়ে ঘরে যাই। ঘরে গেলে পরে মা তখন খুব কান্না করতেছে। কিন্তু মা যখন কান্না করে, মারে বলতেছি, তুমি কান্না কেন করতেছো? কান্না করার কি আছে? আমার বাবা তো এমন, তুমি জানোই, তুমি তো জেনে শুনেই বিয়ে করছো, তুমি তো তার প্রথম বউ না। আমার মা তখন কেঁদে কেঁদে বলে, বাজান রে, যদি সত্যি ভালো কোনো পরিবারে জন্মাইতাম, তাহলে আমি তোর বাবার মতো এরকম একটা খারাপ মানুষের কাছে বিয়ে বসি না। আসলে আমাদের পারিবারিক অবস্থা বেশ খারাপ ছিল, অনেকটা দুর্বল ছিল, যার যার কারণে আমার বাবা, তোর বাবার অনেক সয় সম্পত্তি আছে এটা জেনে তোর বাবার কাছে আমাকে বিয়ে দেয়। তাই আমি বললাম যে, মা, কান্না করে কি করবা? তোমার কান্না কেন করতেছো? মা বলে, কান্না করতেছো, তোর বাবা না যতটা খারাপ, তুই তার থেকেও বেশি খারাপ। যে, মা, এটা তুমি কি বলো? আমি খারাপের কি করলাম? আমি বাবার গায়ে হাত তুলছি, এতে তুমি রাগ করছো? মা বলে, না, এতে আমি রাগ করি নাই। আমি রাগ করছি তুই কোনো কাজ কাম করিস না। তুই এত বড় একটা ছেলে হয়েছিস, তুই গ্রামগঞ্জে পাড়া মহল্লায় ঘুরে বেড়াস, তোর কোনো কাম কাজ নাই, তুই কোনো কিছু করিস না। আমি তোর জন্য এলাকাতে মুখ দেখাইতে পারি না। আমার অনেক খারাপ লাগে, মানুষ তোকে নিয়ে বাজে কথা বলে। এবং তুই তো চাইলে কিছু করতে পারিস, তুই যদি কোনো কিছু করিস তাহলে তো আমাকে তোর বাবার ভাত খাওয়া লাগে না। আমি তো তোরে বড় করছি, তোকে মানুষের মতো মানুষ করছি। আজকে এত বড় আমি তোরে করলাম, তারপরেও আমি তোর বাবার ভাত খাই আর তোর বাবার মায়ের খাই, তুই কি কোনো কিছু করতে পারিস না? সেদিন মায়ের কথাটা আমার হৃদয়ে আঘাত করে বসে। আমি সেদিন মাকে বলেছিলাম যে, হ্যাঁ মা, অতীতে কি করছি না করছি সেটা আমি জানি না, কিন্তু ভবিষ্যতে আমি কিছু একটা করার চেষ্টা করব। এভাবে আর বেকার থাকবো না।
এভাবে বেকার থেকে বাবার হাতের মায়ের আর তোমাকে খাওয়াবো না। এই কথা বলে আমি সেদিন থেকেই একটা পরিকল্পনা করছি যে আমি একটা চাকরি করব। কিন্তু আসলে ওভাবে ভালো কোনো চাকরি কোথাও খুঁজে পাচ্ছি না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাকরির জন্য চেষ্টা করতেছি, বাট কোথাও আসলে ভালো কোনো চাকরি হচ্ছে না। এরকম করে ঘোরাফেরা করতে একটা সময় রাজশাহী শহরের মধ্যে আমি একটা চাকরি পাই, তাও একটা কারখানায়। একটা কারখানায় চাকরি পাই। তখন মারে বললাম যে, "মা, এমন একটা কারখানায় চাকরি পেয়েছি, তা ওই কারখানায় কি চলে যাব?" আমার আম্মা বলে, "অবশ্যই চলে যা। বাড়িতে বসে থাকিস না। বাড়িতে যত বসে থাকবি ততই সমস্যা।" আম্মুর সাথে কথাবার্তা শেষ করে আমি তখন রাজশাহী শহরেই ওই কারখানায় চাকরির উদ্দেশ্যে তখন চলে গেছি। ওখানে তখন চাকরিতে ঢুকলাম। তো এটা কি একটা গার্মেন্টস টাইপেরই একটা কাজ ছিল আরকি। ছেলে-মেয়ে উভয় এটাতে চাকরি করে। তাই চাকরি করতেছি, মাস শেষে বেতন পাইতেছি। মোটামুটি দিনকাল আমার ভালোই চলতেছে। বাড়িতে টাকা পাঠাইতেছি, সবকিছু ভালোই চলতেছে। তো বাড়ি থেকে চলে যাওয়ার পরে আব্বা আমার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আমার মায়েরা বারবার বলে, আমার লিটনের জন্য কষ্ট হয়। লিটনরে বাড়িতে আসতে বলো, লিটন যেন বাড়িতে আসে। এগুলো বলে আব্বা তখন খুবই মন খারাপ করে। তাই আমি বাড়িতে আসি। বাড়িতে আসলে পরে আব্বা তখন সবাই বলতেছে যে আব্বা হজে যাবে। আব্বা অতীতে যা করছে না করছে এই সবকিছু ভুলে আমার আব্বা হজে যাবে, হজ করে আসবে এবং এসে তিনি ভালো মানুষ হিসেবে থাকবে। আর কারো গায়ে হাত তুলবে না, বিয়ে-শাদী করবে না বা খারাপ কিছু করবে না। তা আমি তখন খুশি হইলাম এবং সবাই তখন অনুমতি দিল। কিন্তু আমার আব্বা আমাকে একটা কথা বলছে, "তুই যে রাজশাহীতে চাকরি করিস, এই চাকরিটা ছাড়বি না। কর্মই কিন্তু ধর্ম। কর্ম করতে হবে। কর্মের বাইরে কোনো কিছু নাই। যে কাজটা করতেছিস এই কাজটা মনোযোগ দিয়ে করবি।" এটা বলার পরে আমার আব্বা তখন হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। মিলাদ পড়াইলো। আমরা সবাই ছিলাম ভাই-বোনেরা। আব্বাকে তখন বিদায় দিলাম। আব্বা সৌদি আরবে গিয়েছে হজের উদ্দেশ্যে। আব্বা হজ করতে গেছে। তখন আমি আবার চলে আসি কারখানায়। কারখানায় এসে কাজ-টাজ করি। এরই মাঝে আবার ঈদের ছুটি। তাই ছুটির মধ্যে আমি তখন আবার বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পরে তখন সবার সঙ্গে উঠা বসা এরকম আনন্দ ফুর্তি করে এখানে একটা ঘটনা আছে ভাই। আমি যে কারখানায় চাকরি করতাম সেই কারখানায় রাত্রি নামের একটা মেয়ে চাকরি করত। আমাদের কারখানায় যত মেয়ে ছিল তার মাঝে এই রাত্রি মেয়েটা ছিল সবচেয়ে সুন্দরী। যদিও সে ছিল, তার নাম ছিল রাত্রি, কিন্তু তার চেহারা ছিল সূর্যের আলোর মতো ঝলঝলা। খুবই ভালো লাগতো তারে। তো ওর নানির ওর দাদির কাছে থাকতো আরকি। দাদি না নানি ঠিক জানি না। তো ওই শহরের মধ্যেই থাকতো। তাই আমি ওরে বললাম যে, "তুমি কি যাবা নাকি? আমার বাড়িতে চলো। আমার বাড়িতে তো আব্বা নাই। আমার মা আছে এবং কোরবানির ঈদ। তুমি কি যাবা?" ও বলতেছে না, ও যাবে না। খুবভাবে অনুরোধ করলাম। অনুরোধ করার পর ও যাবে না। না যাওয়ার পরে আমি তখন একাই গেলাম বাড়িতে। বাড়িতে থেকে পরে আমি আবার ঈদ শেষ করে আবারও আসছি কারখানায়। তো কারখানায় সবার সঙ্গে কাজ করি, উঠি, বসি। সময়গুলো ভালোই কাটতেছিল। এমন করতে ওই কারখানায় যে একটা মেয়ে আছে, রাত্রি, যার কথা আপনাকে বলেছিলাম, এই রাত্রিকে আমার খুব ভালো লাগতো। মেয়ে হিসেবে আমার কাছে মনে হতো যে এমন মেয়ে বউ হিসাবে থাকা মানেই বিশাল ভাগ্যের বিষয়। এত সুন্দর একটা মেয়ে। হয়তো একটু গরিব হতে পারে, কিন্তু মেয়েটা দেখতে শুনতে অনেকটা সুন্দরী। তাই চিন্তা করছি যে ওর সাথে একটা প্রেমের সম্পর্ক তৈরি করব। যখনই তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করলাম, তখন দেখলাম যে আমাদের কারখানায় যত ছেলে আছে তার মাঝে বেশিরভাগ ছেলেরাই ওই রাত্রির প্রেমে মাতোয়ারা। সবাই রাত্রিকে পছন্দ করে। সবাই রাত্রির কি বলে রাতের পুরুষ হতে চায়। তো আমি চিন্তা করলাম যে কেমনে ওরে প্রস্তাব দিব। এত ছেলে প্রস্তাব দেও, কারো প্রস্তাবে রাজি হয় না। আর আমার প্রস্তাবে কি আর রাজি হবে? তারপরও আস্তে করে মনটাকে বুঝাইতেছি যে কি করা যায় এবং কি করা যায়। এরকম চিন্তা ভাবনা করতে একটা দিন সবকিছু শেষে আমি তাকে একটা প্রেমপত্র লিখলাম। আমার মনের ভিতরে লুকিয়ে থাকা কথাগুলো তখন আমি চিঠির পাতায় ভাঁজে সবকিছু লিখলাম। লিখে তাকে প্রেমের প্রস্তাব দিলাম এবং প্রেমের প্রস্তাবটা পাওয়ার পরে ও তখন কোনো উত্তর দিল না। তখন চিঠিতে কোনো উত্তর দেয় নাই। আমাকে একদিন তার বাসায় দাওয়াত দিছে। সে যে বাসায় থাকে ওই বাসায় দাওয়াত দিছে। দেওয়ার পরে তা আমি মানে দিনটা ছিল মঙ্গলবার। তাই মঙ্গলবার আমাদের কারখানা আবার আপনার খোলা থাকে। তা আমি কি করছি, ওইদিন ছুটি নিছি। পরে আমিও কারখানা থেকে ছুটি নিছি। ছুটি নিয়ে মঙ্গলবারে দুপুরবেলায় আমি তখন তার বাসায় দাওয়াত খেতে গেছি। দাওয়াত খেতে যাওয়ার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। তাকে দিলাম প্রেমের প্রস্তাব, সে দিল তার বাসায় দাওয়াত। এবার দাওয়াতে গেছি। দাওয়াতে যাওয়ার পর দেখলাম কি যে মোটামুটি ও রান্না-বান্না থেকে সবকিছু খুব ভালোভাবে রান্না-বান্না করছে। তা আমারে খাবার পরিবেশন করছে, আমি খাইছি। খাওয়া-দাওয়া করে ও বলতেছে, "খাবার কেমন হইছে?" আমি বলছি, "অনেকটা ভালো হইছে।" বলে, "তোমার সাথে আপনার সাথে এক জায়গায় ঘুরতে যাবো।" আমি বললাম, "তাহলে তো আমার জন্য অনেক ভালো।" তা আমি কোনো কিছু বলতেছি না। পরে সে আর আমি রিকশায় করে রাজশাহী একটা ছোট্ট পার্কে আমরা তখন গেছিলাম। যাওয়ার পরে ও আমারে বলতেছে, "আমাদের ফ্যামিলিতে গিয়েছেন? দেখেছিলেন কোনো কিছু?" আমি বললাম, "কি দেখবো? দেখার মতো তো তেমন কিছুই নাই।" ও বলে, "আমার একটা দাদি আছে, দেখেন নাই?" আমি বললাম, "হ্যাঁ, তা তো দেখলাম।" বলে, "আর কেউ কি আছে?"
আমি বললাম, আর কাউকে তো দেখি নাই। ও বলে, আর কেউই নেই। আমার পরিবারে আমার দাদি ছাড়া আর কেউ নেই। আমার বাবা মা দুজনেই মারা গেছে এবং আমি খুবই হতদরিদ্র পরিবারের একটা মেয়ে। সো আমি যতটুকু জানি, আপনি এই কারখানায় চাকরি করেন এটা ঠিক আছে। কারখানায় যারা কাজ করে তাদের মাঝে আপনি সবচেয়ে ধনী মানুষ। আপনার আব্বার বিশাল সয় সম্পত্তি আছে এবং আপনার অনেক বড়লোক। তা আপনি এত বড়লোকের একটা ছেলে হয়ে এরকম গরিবের একটা মেয়েরে কেন বিয়ে করতে চান? আসলে আপনার মূল চাওয়াটা কি? আমি তখন বললাম, ভাই তুমি এমন করে বলতেছো কেন? মানে মূল চাওয়া কি থাকবে? তোমাকে আমার ভালো লাগে, আমার পছন্দ হয়, সেখান থেকে আমি তোমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই। এখানে মূল চাওয়া মানে আমি তো ঠিক বুঝলাম না। ও আমাকে বলতেছে যে না, আসলে আমি আপনাকে বিষয়টা খুলেই বলি। আমি বললাম, ঠিক আছে বলো। ও বলে, আমি যে কারখানায় চাকরি করি এই কারখানায় অনেক ছেলে মেয়েরাই আছে এবং অনেক বস আছে, অনেক উপরের লেভেলের লোকেরাই আছে। তারা প্রায় অনেকেই আমাকে পছন্দ করে, তবে কেউ আমাকে বিয়ে করার জন্য আমাকে পছন্দ করে না। আমার নাম রাত্রি আর আমাকে রাতের রানী বানানোর জন্যে সবাই পছন্দ করে। আপনি কি আসলে আমাকে রাতের রানী বানাতে চান নাকি বিয়ে করতে চান? আমি খুব অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। মানে তার এই কথাগুলো শুনে বোঝা যাচ্ছে যে সে অতীতে অনেক কষ্ট পেয়েছে, হয় কারোর সাথে সম্পর্ক ছিল বা সামথিং কিছু না কিছু। পরে আমি বললাম, রাত্রি তোমার প্রথম যখন নামটা শুনেছিলাম আমি ভেবেছিলাম তুমি হিন্দু, কিন্তু তারপরে জানতে পারি তুমি মুসলমান। এবং এরপরে আজকে তুমি আমাকে যে কথাটা বললা সেটা সত্যি আমাকে অবাক করেছে। দেখো, আমি অনেক বড় লোকের ছেলে, আমার বাবার অনেক সম্পত্তি আছে। আমি জানি না এটা তুমি কার কাছ থেকে শুনেছো, তবে হ্যাঁ, তোমার শোনা সত্য। কিন্তু আমি সাংসারিক জীবনে কখনো সুখ পাই নাই। আমি তখন আমার অতীত জীবনে আমার পারিবারিক যেই ঝামেলাগুলো আছে এগুলো সবই তাকে বললাম। এই যে আমার আব্বা এতগুলো বিয়ে করেছে, আমাদের পারিবারিক এত সমস্যা, এবং আমি সব তাকে খুলে বলার পরে ও অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ও বলে, বলো কি? এগুলো তো আমি আগে জানতাম না। তার সঙ্গে তখন কথাবার্তা হওয়ার পর আমি বললাম, রাত্রি আমি সিরিয়াসলি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সঙ্গে সংসার করতে চাই, এবং এই কারণেই কিন্তু আমি তোমাকে প্রস্তাব দিয়েছি। আমি তোমাকে প্রত্যাখ্যানও করব না বা আমি তোমাকে ইউজও করবো না, জাস্ট বিয়ে করব, তোমার সঙ্গে সংসার করব, তোমার সন্তানের বাবা হব। তো এগুলো বলার পরে ও সেদিন বেশ খুশি হলো, মানে আনন্দও পাইলো। এরপরে বললো যে সত্যি আমার এই কথাটাই শোনার ইচ্ছা ছিল এবং এটাই শুনতে পাইছি। সেই মুহূর্তটা থেকে রাত্রির সঙ্গে আমার একটা মিষ্টি মধুর প্রেমের একটা সম্পর্ক শুরু হলো। রাত্রি আমাকে অনেকটা ভালোবাসে, আমিও রাত্রিকে অনেকটা ভালোবাসি, এবং দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক তখন শুরু হয়ে গেল। এমন করে করে আমার আব্বা তখন করলো কি, আপনার সৌদি আরব থেকে আব্বার হজ শেষ হয়ে গেছে, আব্বা তখন চলে আসছে, বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে তখন কিন্তু রাত্রির সঙ্গে আমার জমিয়ে প্রেম চলতেছে, দুজনকে অনেক ভালোবাসতেছি, উঠা বসা, মানে একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বুঝি না। এর মাঝে বাবা সৌদি আরব থেকে আসার পরে বাবা হঠাৎ করে আমার মাকে বললো যে লিটন তো বাইরে বাইরে থাকে, বাইরে বাইরে কাজ করে, ওরে বাড়িতে আসতে বলো, ওর সঙ্গে আমার কথা আছে। তা আমার তখন আমার খবর পাঠানোর পরে আমি তখন কারখানা থেকে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে আব্বা তখন সন্ধ্যার সময় আমার সাথে বসছে। এটা সত্যি যে আমার আব্বা হজ করে এসে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছে, এবং সর্বদিক থেকে আব্বা বেশ ভালো মানুষ হয়ে গেছে। মানে আব্বার ভিতরে আর বিন্দুমাত্র কোনো খারাপই নেই। যে খারাপিগুলো ছিল আমার কাছে মনে হয় যে হজ করে আব্বা ধুয়ে মুছে সব পরিষ্কার করে ফেলেছে। তা বাড়িতে আসার পরে সন্ধ্যার সময় আব্বা তখন আমাকে নিয়ে আমাদের পুকুর পাড়ে বসে আমাকে বলতেছে, লিটন তোর তো বয়স আর কম হয়নি, প্রায় 21-22 বছর বয়স হয়েছে, এখন তুই কি করবি, মানে তোর পরিকল্পনা কি? আমার যত বড় ভাইরা আছে সবাই ব্যবসা বাণিজ্য করে, লাইন টেন আছে, মানে সবারই লাইন হয়েছে মোটামুটি। আমার তেমন কোনো লাইন টেন হয় না, আমি এখনো কারখানায় কাজ করি। তা আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা কি আর করবো, আপনি তো আমার সবই দেখতেছেন, বা আমি কারখানায় কাজ করি, যা টাকা পাই তা মাকে দিই। আব্বা বলে, হ্যাঁ তা তো আমি তোর মায়ের কাছ থেকে শুনলাম, কিন্তু এই কারখানায় চাকরি করে তার জীবন চলবে না, তুই বিয়ে শাদী করতে হবে, সংসারিক হতে হবে, তো এই কারখানায় চাকরি করলে তার এগুলো হবে না, তা তুই অন্য কি করবি? আমি বললাম, আব্বা অন্য আপনি আমাকে যেটা করতে বলেন আমি সেটাই করব, যেটা করলে আপনার জন্য ভালো, সমাজের জন্য ভালো, আমি সেটা করব। আব্বা তখন আমাকে বলতেছে, আমি সৌদি আরবে গিয়েছিলাম, ওখানে একটা লোকের সঙ্গে আমার পরিচয় হলো। লোকটা আমার সঙ্গে হজ করার জন্য আসছে, ওই সৌদি আরবে ব্যবসা করে, তার নিজের ব্যবসা বাণিজ্য আছে। তো এই লোকটার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো, তার নিজের দোকান আছে। তো তার সঙ্গে আমি কথা বলছি, আমি চিন্তা করতেছি এই লোকটার দোকানে আমি তোরে পাঠাবো সৌদি আরবে। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা আমি সৌদি আরবে যাবো না, মানে কেন জানি সৌদি আরব তো অনেক পবিত্র জায়গা, ভালো জায়গা, কিন্তু আমার কাছে কেন জানি যেতে ইচ্ছে করে না। আমি আব্বারে বললাম যে আব্বা আমি সৌদি আরবে যাবো না, আমি ইউরোপের কোনো দেশে যাব। আব্বা তখন আমাকে বলতেছে যে আমি যে লোকটার সঙ্গে কথা বলেছিলাম লোকটা ভীষণ ভালো, তার মন মানসিকতা ভালো, এবং সর্বদিক থেকে লোকটাকে আমার ভালো লাগছে।
আমার কাছে মনে হয় যে এই লোকটার কাছে যদি তুই যাস তাহলে অনেকটা ভালো থাকবি। আর আমি অলরেডি তার সঙ্গে তোর বিষয়ে কথা বলে আসছি। আমি চাই তুই সৌদি আরবে চলে যা, এইভাবে বাড়িতে কারখানায় কাজ-টাজ না করে। আমি তখন আমার আব্বাকে বললাম যে, "আচ্ছা আব্বা, ঠিক আছে, আমি তাহলে আম্মার সঙ্গে কথা বলি।" আব্বা বলে, "হ্যাঁ, তোর আম্মুর সঙ্গে কথাবার্তা বলে তুই আমাকে খুব দ্রুতই জানিয়ে দে। তোর সিদ্ধান্ত জানা। আমি লোকের সঙ্গে ফোনে কথাবার্তা বলব।" আব্বুর সঙ্গে কথাবার্তা শেষ বেশ করে আমি তখন মায়ের কাছে রাতের বেলায়, মাই আমায় জিজ্ঞেস করছে যে, "হঠাৎ করে তোর আব্বা কেন তোরে আসতে বলছে এবং পুকুর ঘাটে বসে তোর সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলছে?" আমি তখন বললাম, "মাগো, আব্বা তো এমনি বলতেছে যে আমাকে নাকি সৌদি আরবে পাঠিয়ে দিবে। আব্বা ওখানে হজে গিয়ে কোন লোকের সঙ্গে নাকি কথা বলে আসছে।" আমার আম্মা তখন বলে, "তাহলে তো এটা ভালোই। এই প্রস্তাব তো খারাপ কোনো প্রস্তাব নয়, খুব ভালো একটা প্রস্তাব। তাহলে তুই সৌদি আরবে চলে যা।" আমি তখন আমার মায়ের বলতেছি, "মা, আমি সৌদি আরব যাব না, আমি ইউরোপে যাব।" মা তখন আমাকে বলতেছে, "বাবারে, তোর আব্বা এখন যতটুকু ভালো হইছে, এইটা আমার কল্পনাতেও ছিল না যে তোর বাবা এতটা ভালো হবে। তোর বাবা যেহেতু এতটা ভালো হয়ে গেছে, বাবা তুই একটা কাজ কর, তুই আর পিছপা হইস না, আর কথাবার্তা বাড়াইস না, তুই সৌদি আরবে চলে যা। তোর আব্বার কাছে গেলে তুই অনেকটা ভালো থাকবি।" আমি তখন আমার মাকে বললাম যে, "মা, আসলে আমার ইচ্ছে করতেছে না, মানে যেতে ভালো লাগতেছে না।" তারপরেও মা আমাকে বলতেছে যাওয়ার জন্য, মানে খুবভাবে তখন বোঝাচ্ছে। তখন আমি একটা পর্যায়ে বলছি, "আচ্ছা ঠিক আছে, আমি।" পরে আমি আবার কারখানায় গেছি, গিয়ে এই খবরটা আমি তখন রাত্রে বললাম। যে রাত্রি বাড়ি গেছি, পরে আব্বা আমার এইটা বলতেছে। রাত্রি তখন বলে, "এটা তোমার জন্য অনেক ভালো একটা সংবাদ, একটা সুসংবাদ। তাহলে তুমি কি চলে যাবা?" আমি বললাম, "আমি তো যেতে যাচ্ছিলাম, তুমি কি বলো?" আমাকে বলে, "এটা তো খুব ভালো একটা খবর, তাহলে তুমি চলে যাও।" আমি বললাম, "তাহলে তোমার কি হবে?" ও বলে, "কি আর হবে, আমাকে তুমি বিয়ে করে যাবা?" আচ্ছা ঠিক আছে। তার সঙ্গে কথাবার্তা বলে কারখানা থেকে আমি আবার বাড়িতে গেছি। গিয়ে পরে মায়েরে জানাইলাম যে, "মা, আমি তাহলে যাব, কিন্তু আমার মনটা খুব খারাপ। মায়ের কথা মায়ের কাছে কেমনে বলি রাত্রির কথা?" এরকম করে একটা পর্যায়ে মাকে আমার তখন কিন্তু প্রায় ভিসা প্রসেসিং এর পথে আছে। মানে পাসপোর্ট-টাসপোর্ট শেষ, কপি পাঠায় দিছি, প্রসেস হইতেছে। ইন দ্য মিন টাইম আমি তখন মায়েরে বললাম যে, "মা, আমি তো তোমার কাছে আসলে বলতে পারি না। বলতেও তো লজ্জা লাগে। তা কি করব? একটা কথা তো বলা লাগে।" আমার আম্মা তখন বলতেছে যে, "ঠিক আছে, বল না, কি বলবি?" যে মাছ কারখানায় যে কাজ করতাম, ওখানে রাত্রি নামের একটা মেয়ের আমার ভাল লাগছিল এবং এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। আমি তারে বিয়ে করব। আমার আম্মা তখন বলে, "তো এটা তো ভালো সংবাদ। এটা তো খারাপ কোনো সংবাদ না, এটা তো বেশ ভালো সংবাদ।" তো আমি বললাম, "মা, আমি কিন্তু এই সৌদি যাওয়ার আগেই তারে বিয়ে করব।" আমার আম্মা তখন মুখটা কেমন যেন একটু কালো করে ফেলল, একটু মলিন করে ফেলল। ফেলে আমারে বলতেছে, "বাবা, আসলে বুঝতেছি না তোরে কি বলবো। তুই মনে কষ্ট নিস না, মা তোরে একটা কথা বলি।" আমি যে, "ঠিক আছে মা, বলো।" আমার আম্মা বলতেছে, "তুই এখন সৌদি আরবে চলে যা এবং ওইখান থেকে এসে তুই তারপরে মেয়েটারে বিয়ে করিস।" আমি তখন আমার মায়ের বললাম যে, "মা, এটা তুমি কেন বলতেছো? আমি চলে যাব, এরপরে এসে কেন বিয়ে করব? আমি এখন করলে সমস্যা কি?" আমার আম্মা এখন আমাকে বলতেছে যে, "এখন করলে যেটা সমস্যা, তোর আব্বা নিয়ে আবার চেঞ্জ হয়ে যায়। এখন তুই বিদেশ যাওয়ার আগে বিয়ে করবি। এমনিই তোর আব্বা সবার বিরুদ্ধে গিয়ে, তোর যে বাকি ভাই-বোনেরা আছে, সবার বিরুদ্ধে গিয়েই কিন্তু তোকে বিদেশ পাঠাইতাছে। এর ভিতর যদি জানতে পারে যে তুই বিয়ে-শাদী করবি, তাহলে তো তোর আব্বা হয়তো তার সিদ্ধান্তের পরিবর্তন করতে পারে। হয়তো তোকে বিদেশ নাও পাঠাতে পারে। তো আমি বলি কি যে, তুই আগে বিদেশ থেকে ঘুরে আয়, এরপরে বিয়ে করিস।" তো আমার তখন আসলে মানে ভাল লাগে না আম্মুর কথাটা আরকি, যে আমি রাত্রিকে বিয়ে করেই যেতে যাচ্ছিলাম। তারপরেও অনেকের সঙ্গে আলোচনা করলাম যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে। তারা সবাই আমাকে একই কথা বলল যে, "হ্যাঁ, তোর আব্বু যেহেতু ভালো হইছে, তা ভালো অবস্থার মধ্যেই তুই চলে যা। মানে পরে এসে বিয়ে করিস।" রাত্রি তখন বিষয়টা জানাইলাম। রাত্রিও তখন রাজি হলো যে, "ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমার জন্য ওয়েট করব। তুমি আমার সাথে যোগাযোগ রাইখো।" এবং এভাবে কথাবার্তা বলার পরে যেহেতু ভিসার টাইমও খুব ঘনায় আসছে, হাতেও সময়টা বেশ কমই ছিল। তো একটা পর্যায়ে আমি তখন আলহামদুলিল্লাহ সৌদি আরবে চলে গেছি। ভিসা আসছে, তারপরে মিলাদ পড়ালাম, সবাইকে জানালাম, শোনালাম। আমি সৌদি আরবে চলে যাই। এবং সৌদি আরবে যাওয়ার পরে ঠিক আমার আব্বা আমাকে বাংলাদেশে থাকতে যে কাজের কথা বলেছিল, সৌদি যাওয়ার পরে আমি ঠিক সেই কাজটাই পাই আলহামদুলিল্লাহ। তখন আমার কাজও ভালো, বেতনও ভালো, সবকিছু মোটামুটি একদম উড়াধুরা। এভাবে প্রায় আমি ১.৫ বৎসরের মতো সৌদি আরবে কাজ করি। ১.৫ বৎসর কাজ করার পরে এদিক দিয়ে তখন রাত্রি আমাকে ফোন করতেছে। রাত্রে আমাকে জানাইতেছে যে তার যে দাদি আছে, তার দাদির শরীরের অবস্থা ভালো না এবং তার দাদি তাকে বিয়ে দিয়ে দিবে এবং বিয়ে দেওয়ার জন্য মানে প্রচুর পরিমাণের ভালো প্রস্তাব আসতেছে। মানে সে আর এভাবে থাকতে পারতেছে না, তাকে বিয়ে করে ফেলতে হবে। তখন আমার প্রায় ১.৫ বৎসর হয়েছে। তো আমাকে ম্যাক্সিমাম ২.৫ বৎসর থাকতে হবে। ২.৫ বৎসর থাকলে পরে আমি এখান থেকে ছুটি পাবো। ২.৫ বৎসরের আগে কোনোভাবেই ছুটি পাওয়ার কোনো সুযোগ নেই। তখন আমি খুব বেকায়দায় পড়ে গেছি। এখন রাত্রে আমাকে খুব চাপ দিতেছে যে, "না, তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার পরিবারকে পাঠাও। প্রয়োজনে আমি তোমার পরিবারে গিয়ে থাকি বা কোনো না কোনোভাবে তুমি দেশে আসো। এভাবে আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আর
সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানকারই একটা লোকাল ছেলে মানে রাত্রির প্রতি খুব খারাপভাবে নজর দিয়ে দিয়েছে, আমাকে এটা বলতেছে। তো যার কারণে ওর দাদি আর ওকে রাখতে পারতেছে না। তখন আমি চিন্তা করলাম যে এখন তো আমাকে কিছু না কিছু একটা করতে হবে, এভাবে তো আর হবে না। পরে আমি বিষয়টা আমার মাকে জানালাম যে মা এমন এমন ঘটনা, রাত্রি তো আর ওখানে থাকতে পারতেছে না, ও আমাকে এরকম করে ফোন দিতেছে। আমার আম্মা বিষয়টা আসলে আমলে নিচ্ছে না, মানে আম্মা ওটা তো অতটা গুরুত্ব দিচ্ছে না। আম্মা বলতেছে যে এখনই তুই মাত্র বিদেশে গেলি, প্রবাসে গেলি, মাত্র ১.৫ বছর হইলো, এখনই এই চায় ঝামেলা এগুলো করিস না, মানে আমাকে এগুলো বুঝাইতেছে। আমি যতটাই আমার মাকে বুঝাইতেছে আমার মা আমার কোনো কথা শুনতেছে না। একটা পর্যায়ে আমি খুব রেগে গেছি যে না, আমি বিদেশে করবো না, আমি দেশে চলে আসবো, আমি আর বিদেশে থাকবো না। তুমি যদি আর রাত্রির সঙ্গে আমাকে কিছু একটা না করো। পরে আম্মা তখন বাধ্য হয়ে বিষয়টা আমার আব্বাকে জানাইলো। তখন কিন্তু আব্বা খুব ভালো, মানে এতটাই ভালো, এলাকার মধ্যে ধরেন একেবারে নাম্বার 1 ভালো মানুষ। মসজিদে যায়, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সবার সঙ্গে উঠা বসা থেকে সর্বদিক থেকে আব্বা একদম ভালো মানের একটা মানুষ হয়ে গেছে। যাই হোক, তারপরে আমাকে তখন জানানো হলো যে এমন এমন ঘটনা যে মানে আমি আমার আম্মু তখন আমার আব্বুকে জানাইছে। আম্মু আব্বুকে জানানোর পরে আব্বু তখন করলো কি, বিষয়টা আমাকে জিজ্ঞেস করছে প্রথমে যে ঘটনাটা কি। আমার আব্বা কিন্তু এরকমই, একজনের কথা শুনে কোনো কাজ করে না, যার ঘটনা তাকে জিজ্ঞেস করবে। আমাকে জিজ্ঞেস করলো যে লিটন, তোর আম্মু তো এমন এমন করে আমাকে বললো যে এখন ঘটনাটা কি। আমি তখন আমার আব্বুরে বললাম যে আব্বু, আম্মু যা বলছে তা ঠিকই বলছে। এখন এই ঘটনা আসলে মেয়েটার সঙ্গে আমি কারখানায় একসঙ্গে কাজ করতাম, তার সঙ্গে আমার একটা মনে লেনাদেনা হয়। এখন আমি তাকে এইভাবে হচ্ছে বিয়ে করতে চাই, অত বিয়ে হয়ে যাবে, অত আমার জন্য ওয়েট করতে পারবে না। পরে আমার আব্বা বললো যে ঠিক আছে, তাহলে তুই মেয়ের ঠিকানা দে, আমি মেয়ের পরিবারে যাই, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমি মেয়ের বাড়ি নিয়ে আসবো, এরপরে তুই ছুটি পেলে দেশে আসবি, পরে বিয়ে শাদী হবে। আমি যে আব্বু তাহলে ঠিক আছে। পরে আমি তখন আব্বুর ওর ঠিকানা দিছি। ঠিকানা দেওয়ার পরে আমার আব্বা তখন এই ঠিকানা অনুযায়ী মেয়ে দেখার জন্য গেছে। আব্বু মেয়ে দেখতে গেছে এবং মেয়ে দেখে আমার আব্বু মেয়ে দেখতে গেছে সকালবেলা। আমি তো খুব মানে আনন্দ ফুর্তির মধ্যে আছে, আমার আব্বু গেছে, মেয়ে দেখে আসবে এবং আমার সঙ্গে বিয়ে হবে। মানে আমি তো বেশ আনন্দিত, ভালোবাসার মানুষটারে ঘরে বউ হিসাবে তুলবো। যাই হোক, বাবা সকালবেলা গেছে মেয়ে দেখার জন্য। মেয়ে দেখে এসে আমার আব্বা আমার আম্মার সাথে, মানে বিকেলবেলা তো আমাকে খবর দেওয়ার কথা, এখন বিকেলবেলায় আমার আব্বা নাকি বাড়িতে এসে আমার আম্মার সঙ্গে খুব দুর্ব্যবহার করে, মানে খুবই খারাপ ব্যবহার করে। এবং খারাপ ব্যবহার করে আমার আম্মাকে ডিরেক্টলি বলতেছে যে এই মেয়ে ভালো না, এই মেয়ের চরিত্র ভালো না, আমি এই মেয়েকে লিটনকে বিয়ে করাবো না। মানে হঠাৎ করে আমার আব্বা মানে খুব রেগে যায়, বাড়িতে এসে আমার আম্মুর সঙ্গে রাগারাগি করে। এবং আমার আম্মু তখন আমাকে একটা ফোন দিয়ে জানাচ্ছে এমন এমন ঘটনা লিটন, তোর আব্বা তো বলতেছে ওই মেয়ের চরিত্র নাকি ভালো না, এরা নাকি খুবই খারাপ, তো ওই মেয়েকে তোর আব্বু বিয়ে করাবে না। তো তখন আমি মনে করলাম যে যেহেতু ও ওর দাদির সঙ্গে থাকে একা একা এবং ওদের এরিয়াটা একটু এরকম, হয়তো আমার আব্বা মহল্লার কার সঙ্গে কথা বলছে, যেহেতু দীর্ঘদিন ধরে আমি প্রবাসে পড়ে আছি, ও এখানে থাকে, আবার দেখতে শুনতে সুন্দরী, এই জন্য হয়তো কেউ না কেউ আমার আব্বার কাছে খারাপ কথা বলছে, যার কারণে আমার আব্বা ওকে আমাকে বিয়ে করাবে না। তারপর আমি তখন রাত্রি ফোন করলাম, ফোন করে বললাম যে রাত্রি ঘটনা কি, আমাকে একটু বলো তো কি হয়েছে। ও আমাকে বলে আমিও তো জানি না কি হয়েছে, তোমার আব্বা আসছে, আমাকে দেখছে, আমার দাদির সঙ্গে কথা বলছে, বাট এরপরে তোমার আব্বা হাসি মুখেই গেল, বাট যাওয়ার পরে কি হইলো আমি বুঝতেছি না। আমি বললাম তাইলে আব্বা এরকমটা কেন করলো। ও বলে আমাদের এখানে তো ভালোই ছিল, তোমাদের এখানে গিয়ে কেন এরকমটা করছে। আমি তখন বুঝতে পারলাম না যে ঘটনা কি, আব্বা সেখানে যদি ভালো থাকবে তাহলে আমাদের বাড়িতে গিয়ে এরকম করলো কেন। তো রাত্র ১০টার দিকে পরে আমি মারে বললাম যে একটা আব্বার সঙ্গে কথা বলবো। রাত ১০টার দিকে আব্বুর সঙ্গে তখন কথা বলি। কথা বলার পরে আব্বুরে বললাম যে আব্বু ঘটনা কি, তুমি ওইখানে তো গেছিলা বা দেখলা, তাতে এরকমটা হলো কেন। আমার আব্বা বলতেছে তুই তো কোনো কিছু বুঝিস না, তোর তো এখনো বয়স হয় নাই, তোর বুদ্ধি তো এখন হাঁটুর নিচে, তুই তো বুঝিস না, আমি এই মেয়েকে তোকে বিয়ে করাবো না ডিরেক্টলি। তখন আমি আব্বারে বললাম যে আব্বা এই মেয়েকে আমাকে বিয়ে করাবো না, তা কেন, মানে কারণটা কি। আমার আব্বা বলতেছে এই মেয়ে ভালো না, এই মেয়ের স্বভাব ভালো না, চরিত্র ভালো না, এবং তারা ওখানকার লোকাল খারাপ মেয়ে। মানে আব্বা মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছে। আমি তখন আব্বারে বললাম যে আব্বা তুমি হয়তো ভুল বুঝতেছ, বা এই বিষয়ে হয়তো তুমি জানো না, রাত্রি কিন্তু এরকম মেয়ে না, রাত্রি খুবই ভালো মেয়ে, আমি ওরে ভালো করেই চিনি। আমার কাছে মনে হয় আব্বা কোথাও হয়তো কিছুটা মানে কোথাও না কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে। আমার আব্বা বলে তুই আমারে বুঝাবি, আমি কি তোর কথায় চলবো, আমি কি তোর থেকেও কম বুঝি। তিনি খুব রাগারাগি করতেছে। রাগারাগির একটা পর্যায়ে আমার আব্বা ডিরেক্টলি বলতেছে আমি এই মেয়েকে তোকে বিয়ে করাবো না, এরপর আর এই ছাড়া আর কোনো কথা থাকলে তুই আমাকে বল, আমি এই ছাড়া আর কোনো কথা থাকলে বল, এটা বলে আমার আব্বা তখন রাগ করে ফোনটা মাকে দিয়ে দিছে। মা তখন ঘরে আসছে, আসার পরে আমারে বলতেছে বাবা রে,
তোর আব্বা যেহেতু রাজি হয় না, একটা কাজ কর, তুই মেয়েটারে ভুলে যা, তুই মেয়েটারে বিয়ে করিস না। আমি তখন আমার মায়ের বললাম যে কেন, আমি মেয়েটাকে বিয়ে করবো না কেন? আমার আব্বা যা বলে তাই হবে। আব্বার কথায় উঠি, আব্বার কথায় বসি। এখন আমার ভালোবাসার মানুষকে আমি বিয়ে করতে পারবো না? আব্বা খারাপ বললেই কি হবে নাকি? ও তো খারাপ না আমি জানি, আমি ওকে বিয়ে করবো। আমার মা তখন আমাকে বলতেছে, তার মানে কি তুই এই মেয়েকে বিয়ে করার জন্য তোর আব্বার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবি? তুই এরকম কিছু করবি? আমি বললাম যে আমি কি করবো না করবো সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথাই বুঝি, আমার সহজ কথা, সহজ বাক্য এটা যে আমি রাত্রিকেই বিয়ে করব। এবং আমার আব্বা যদি উল্টাপাল্টা কিছু বলে তাহলে কিন্তু আমি দেশে টাকাও পাঠাবো না, আমি দেশে আর কারোর সঙ্গে কথাই বলবো না। এই শুরু হলো এক মহা ঝামেলা। আমি রাত্রিকে ফোন করি, রাত্রি সবই ঠিক আছে, কিন্তু আমার আব্বা কেন নিষেধ করতেছে, কেন মানা করতেছে, এর কোনো কিছুই কিন্তু আমি আর বুঝতে পারি না। পরিশেষে দেখা গেল কি, আমি তখন এই বাড়িতে টাকা পয়সাও পাঠাই না, আব্বুর সঙ্গে রাগারাগি, আম্মুর সঙ্গে রাগারাগি, সবার সঙ্গে চিল্লাচিল্লি, আমার মনের ভিতরে কোনো শান্তি নেই। একটা পর্যায়ে হলো কি, তখন রাত্রি তো এই ঘটনার কিছুদিন পরে, প্রায় মাস দুয়েক পরে, হঠাৎ করে রাত্রিও জানি কেমন কেমন করে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমার সঙ্গে আগের মতো কথা বলে না, আমি ফোন দিলে রিসিভ করে না, আমাকে একটু ইগনোর করতেছে এরকমটা মনে হচ্ছে। তো তখন আমার কাছে মনে হলো, হায় হায়, আমি তো মনে হয় মহা ভুল করে ফেলেছি। আমার আব্বা যেহেতু গেছে এবং আমার আব্বুকে বিয়ে করাবে না বলছে, এবং ও তো দেখতে শুনতে অনেকটা সুন্দরী, মনে হয় অন্য কারোর সাথে লাইন টাইন হয়ে গেছে, ওর সম্ভবত অন্য কাউকে বিয়ে করে ফেলবে, এই জন্য আমাকে ইগনোর করতেছে। তখন ভাই আমার মাথা মতো হয়ে গেছে, খুব গরম, আমার আর মাথা ব্যথা ঠিক নেই। আমি ওরে বিয়ে করব। আমি বাড়িতে ফোন দিয়ে আম্মুরে গালাগালি করতেছি, আব্বুর সঙ্গে খারাপ ব্যবহার করতেছি, আমি রাত্রিরে বিয়ে করব, আমি রাত্রি ছাড়া অন্য কোনো মেয়ের বিয়ে করব না, তোমরা যাই বলো যেটাই বলো, আমি এরকম করে ঝামেলা করতেছি। এবং রাত্রিও তখন আমার কাছ থেকে একটু 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 করে দূরে সরে যাইতেছে। এই যে মিনটা আমি তখন চিন্তা করলাম, আমি যদি এখন সৌদি আরবে পড়ে থাকি তাহলে আমি রাত্রিকে হারাবো, আমি আর কখনোই রাত্রিকে পাবো না, রাত্রি আমাকে ছেড়ে দিবে। এই বলে আমি তখন ওই দোকানে ছুরি ছিলাম, ওই কফি লেগেছে ছুরি চাইলাম, তখন আমাকে ছুরি দিচ্ছে না। পরে আমি ইচ্ছে করে খুরুজ লাগাইলাম, ক্যান্সেল করলাম ভিসা ক্যান্সেল করে আমি রাত্রিরে ফোন করলাম যে রাত্রে আমি ভিসা ক্যান্সেল করে দিচ্ছি, আমি আসতেছি, আমি তোমাকে বিয়ে করব, আমার আব্বা আম্মা রাজি হইলে হবে, না হলে নেই, তা আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে ভিসাটা ক্যান্সেল করে আমি তখন বাংলাদেশে ফ্লাইটে উঠে আমি ঢাকায় ল্যান্ড করি। আমি আমার আব্বা আম্মা কাউকেই কিন্তু ওভাবে বলি নাই, শুধু আমার মায়ের বলছে আমি চলে আসতেছি। আম্মা অনেক বুঝাইছে যে তুই আসিস না বাবা, তোর নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তোর ভবিষ্যৎটা নষ্ট করিস না। আমি আমার কথা শুনি নাই, আমার কথা না শুনেই পরে আমি বাংলাদেশে চলে আসি। এবং বাংলাদেশে আসার পরে দেখা গেল কি যে আমার রাতে তখন করলো কি যে আমি যখন বাংলাদেশে চলে আসি, আসার পরে এসে এয়ারপোর্টে থেকে বের হয়ে আমি তখন প্রথমেই তার নাম্বারে কল করি। তার নাম্বারেই কল দিয়ে দেখতেছি কি যে তার নাম্বারটা বন্ধ, কল ঢুকতেছে না। যখন কল ঢুকতেছে না, আমি তখন বেকায়দায় পড়ে গেলাম, কি নাম্বার বন্ধ কেন? বারবার নাম্বারটাতে ট্রাই করতেছি, নাম্বার বন্ধ 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 বন্ধ, নাম্বারটাই বন্ধ। এবার আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ঢাকা থেকে পরে আমি রাজশাহীতে আসছি। আসার পরে আমার তো বিদেশ থেকে আসছি, বুঝতেই পারেন, অনেক শপিং টপিং আছে, এগুলো নিয়ে কিন্তু আসছি, রাত্রির জন্য অনেক গিফট নিয়ে আসছি। পরে বাসায় গিয়ে দেখতেছি রাত্রি নেই, ওরা যে বাসায় থাকতো ওই বাসা ছেড়ে দিয়েছে অনেক আগেই নাকি, নতুন কোন বাসায় উঠছে ওটা কিন্তু আমি জানি না। আমি এত লম্বা জার্নি করে আসছি সেই শুধু সৌদি আরব থেকে, এখন আমি কী করব? আমি তখন এরকম খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে ভাবলাম যে কিছু না কিছু একটা তো আমাকে করতে হবে, এবং এভাবে তো আর হতে পারে না, এভাবে তো আর জীবন কাটতে পারে না, আমার তো কোনো না কোনো একটা সিদ্ধান্তে যেতে হবে। আমি তখন বাড়িতে গেছি পরে আমার আব্বা তো আমার সঙ্গে কথাই বলে না, টোটালি কথা বলে না। আম্মু অনেকটা মন খারাপ করে আছে, যদি কেন চলে আসলে, হঠাৎ করে কেন ভিসা ক্যান্সেল করলে? আব্বার ওই লোকে বলে দিয়েছে যে আপনার ছেলে ভিসা ক্যান্সেল করে চলে গেছে। রাতটা কোনো মতে কাটালাম, সকালবেলা আমি তখন রাজশাহীতে আসছি। আসার পরে যাদের সঙ্গে আগে কাজ করতাম কারখানায়, এদের তো অনেকেই চিনি, এবং রাত্রি কারখানায় কাজ করতো, সবার সঙ্গে তখন কথাবার্তা বলি যে রাত্রিকে কোথায় পাওয়া যাবে, ও কোথায় আছে, এরকম কথাবার্তা বলতে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় আমি রাত্রিরে খুঁজি, কিন্তু ওরা আর কোথাও পাচ্ছি না, ও নাই একেবারে উধাও। তখন আমি পুরোপুরি পাগলের মতো হয়ে গেলাম, নাও নাই খাওয়া নাই, একে তো সৌদি আরব থেকে একেবারে ক্যান্সেল করে চলে আসছি, এখন তো আমার কোনো কাজও নাই, কর্মও নাই, কোনো ইনকামও নাই, আর রাত্রিটি যদি না পাই তাহলে তো আমার সব কিছুই গেল, এখন আমি কি করব? আমি এরকম খোঁজাখুঁজি করতে প্রায় পাগল হয়ে গেছি। এরকম করতে প্রায় আপনার 6 মাসের মতো আমাকে খুঁজি, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় 6 মাস ধরে খুঁজে না পায়া 6 মাস পরে এক মেয়ের মাধ্যমে খবর পাইলাম রাত্রি ঢাকাতে আছে।
ওর দাদির নিয়ে ও ঢাকাতে আছে এরকম একটা খবর পাইছে, এবং অনেক কষ্টের পর ওই ঢাকার অ্যাড্রেসটা বের করছি। ঢাকার অ্যাড্রেসটা বের করে আমি এখান থেকে ঢাকায় গিয়ে এই ঠিক বাসার মধ্যে রাত 9টার দিকে রাত্রিরে পাইছি। রাত্রিও আছে, ওর দাদিও আছে। মানে বাসার গেটটা খোলার পরে আমাকে দেখার পর রাত্রি মানে আসমান থেকে বসছে যে আমি তো এই অ্যাড্রেস পাওয়ার কথাই না, কীভাবে পাইলাম। ঘরে ঢুকছি, মানে রাত্রি একদম শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাই, ঘুমায়ও নাই, মানে দেখে বোঝা ও নিজেও খুব টেনশনে আছে। আমি মনে করছি ওর মানে বিয়ে হয়ে গেছে, এটাই মনে করছিলাম। পরে আমি গেটে দাঁড়িয়ে বলতেছি তোমার কি ঘরে হাজব্যান্ড আছে, আমি কি আসতে পারি? ও বলে হাজব্যান্ড আসবে কোত্থেকে, আমার ঘরে কোনো হাজব্যান্ড নাই, আমার কোনো স্বামী নেই, আমি বিয়ে করি নাই। পরে আমি ঘরে ঢুকছি, ঢুকে ড্রয়িং রুমের মধ্যে বসছি, ওর দাদি আমাকে দেখে পাশের রুমে চলে গেছে। পরে ও আমার বলে কবে আসছো? আমি বললাম যেদিন তোমাকে ফোন দিয়েছি আমি ফ্লাইটে, আমি সেদিন আসছি। পরে বলে সেদিন আসলে তো এখন তো প্রায় অনেকগুলো মাস হয়ে গেছে, তুমি আর যাও নাই? আমি বললাম না, আমি যাই নাই, আমি তো একেবারেই চলে আসছি। আমি তো তোমাকে বললাম যে আমি ভিসা ক্যান্সেল করে আসতেছি, আমি ভিসা ক্যান্সেল করে আসছি, তা আমি এখন আর কীভাবে যাবো? ও বলে তার মানে কি তুমি আর ব্যাক কর, মানে আর কি যাবা না সৌদি আরবে? আমি বললাম যে না, আর যাবো না, আমি একেবারে ভিসা ক্যান্সেল করে একেবারেই চলে আসছি। ও তখন বলতেছে যে তাহলে এখন কি করবা, তোমার পরিকল্পনা কি? আমি বললাম পরিকল্পনা তো আমারটা বাদ দাও, আমি তোমারটা জিজ্ঞেস করি, তোমার কি হয়েছে, তুমি ওখান থেকে চলে আসলা কেন? ও বলে চলে আসছে, ওখানে মহল্লার ছেলেরা ডিস্টার্ব করে, ক্ষতি করে, কাজ করতে পারে না এবং কাজে যেতে পারে না, খুব ঝামেলার জন্য চলে আসছে। আমি বললাম তা তো ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করলা কেন? ও বলতেছে তোমার আব্বা আমাকে মেনে নিবে না, তোমার আব্বা আমাকে মানে তোমাকে বিয়ে করতে দিবে না, তো আমি এখন কি করবো? শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে চলে আসছি। তাই বললাম তাহলে এখন এখানে কি করো? ও বলে তেমন কিছু করি না। তো ও যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাট ভাড়া কিন্তু অনেক টাকা, মানে ওর বাসা ভাড়া অনেক টাকা, বা খুবই রিচ একটা অবস্থা। মানে আমি বললাম যে তুমি এত দামি একটা বাসায় থাকো এবং এত খরচ বরচ, তাই এটা তুমি পাও কই? মানে এত খরচ বরচ তুমি কই পাও যদি তুমি মানে এইখানে নাই থাকো, বা এরকম করে তারা বলছে। পরে আমারে বলতেছে যে এত কথা বলো না, তুমি আমার বাসার অ্যাড্রেস কীভাবে পাইছো? আমি যেভাবেই পাইছি তো তোমার অ্যাড্রেস, তোমার বাসার অ্যাড্রেস তো পাইছি, এটা কী হয়েছে? ও বলতেছে যে আচ্ছা পাইছো, এখন কি বলবো এটা বলো। মানে ও কথা বলতেছে যে খুব রাগ এবং ক্ষোভ নিয়ে। আমি বললাম রাত্রি মানে আসলে কি আমাকে একটু বলবো যে আমার অপরাধটা কোথায়? ও বলে তোমার তো কোনো অপরাধ নেই, অপরাধ তো আমার। আমি বললাম তো তোমার অপরাধে আমাকে কেন শাস্তি দিচ্ছ? ও বলে আমি অপরাধ করছি, অপরাধের শাস্তি আমিও পাচ্ছি, আর আমি কিছু বলতে চাই না, প্লিজ তুমি চলে যাও। আমি বললাম রাত্রি সৌদি আরব থেকে আসছি 6টা মাস পাগলা কুত্তার মতো রাস্তায় ঘুরে আজকে তোমার পাইছি চলে যাওয়ার জন্য? ও বলে তাহলে কি করবা? আমি বললাম আমি তোমাকে বিয়ে করবো। ও বলে আমি তোমাকে বিয়ে করবো না। আমি বললাম কেন বিয়ে করবো না? ও বলে আমার তোমার ভালো লাগে না। আমি বললাম রাত্রি উল্টাপাল্টা কথা বলো না, আমি এখনো তোমার চোখে মুখে আমার জন্য ভালোবাসা দেখতেছি, আর তুমি বলতেছো তুমি আমাকে ভালোবাসো না, তুমি কি চাইতেছো? ও বলে আমি তো একটাবারই বললাম যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এছাড়া যদি আর কোনো কথা থাকে তা তুমি বাকি কথা বলো। খুব রাগারাগি হলো, এবং রাগারাগির একটা পর্যায়ে বললাম রাত্রি আমি সত্যি তোমাকে ভালোবাসি, আর আমি যদি তোমাকে না পাই তবে আমার লাইফে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও বলে ধুরো এসব উল্টাপাল্টা কথা ভালো লাগে না, তো আমি তোমার এসব উল্টাপাল্টা কথা শুনতে চাই না, তুমি বেরিয়ে যাও। মানে এরকম করে ও একরকম ধাক্কে আমাকে তার বাসা থেকে বের করে দিল। আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না যে ও এরকমটা কেন করতেছে। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমাদের এত প্রেম, এত ভালোবাসা, এত বৎসর মানে পরে আমি তার কাছে আসছি, কিন্তু এরকমটা কেন করে? আমি তখন ঢাকাতে মানে হোটেলে থাকতে শুরু করলাম, ওরকম টাকাটুকুও তো আমার কাছে নাই। হোটেলে থাকতে শুরু করলাম, মানে খুবভাবে তার সঙ্গে থাকার জন্য ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। এমন করে করে অনেক দিন রাজশাহী মানে ঢাকাতে থেকে আমি পরে রাজশাহীতে আসা। রাজশাহীতে এসে একটা মেয়ের সঙ্গে কথা বললাম, মানে ওর ঘনিষ্ঠ একটা বান্ধবী, মেয়েটার নাম ছিল নীলা। তা আমি নীলার সঙ্গে কথা বললাম যে নীলা আমি এখন কি করবো, আমাকে একটু বলবা? নীলা আমাকে বলতেছে ভাইয়া আমি নিজেও বুঝতেছি না, ও তো আপনাকে অনেক ভালোবাসতো, এখন হঠাৎ করে ও কেন রাজশাহী ছেড়ে দিল, কেন ঢাকায় চলে গেছে, এবং ঢাকায় তো কোনো কিছু করে না আমি যেটা জানি। যে ঢাকায় যদি কোনো কিছু নাই করে ওর দাদিকে নিয়ে ওইরকম একটা ফ্ল্যাটে থাকে কিভাবে, ফ্ল্যাট ভাড়াই বা কে দেয়? মেয়েটা তখন নিচের দিকে তাকায় আছে, মানে মেয়েটা আমাকে ইঙ্গিত করতেছে যে ও সম্ভবত খারাপ কিছু করে। কিন্তু ভাই রাত্রির দিকে তাকিয়ে তার কথা শুনে আমার কাছে এক বিন্দুর জন্য মনে হয়নি যে রাত্রি কোনো খারাপ কাজ করতে পারে। তার চোখে মুখে আমি এরকম বিন্দু মাত্র খারাপের কোনো ছাই পাই নাই। তারপর আমি বললাম যে আমি ওকে ভালোবাসি, তুমি যেভাবে হোক ওর সঙ্গে আমার একটা লাইন করাই দাও। মেয়ে বলতেছে ভাই ও যদি আপনাকে বিয়ে না করে তো আমি কি করতে পারবো বলেন? এরকম করে মেয়েটার সঙ্গে কথাবার্তা বলে দেন আমি তখন চলে গেলাম হচ্ছে আপনার আবারও গ্রামে গেছি। পরে মা আমাকে বাড়িতে ঢুকতে দেয় না।
মা বলে তোর আব্বা মানা করছে তোরা বাড়িতে ঢুকতে, তুই যদি বাড়িতে ঢুকিস তাহলে বাড়ি থেকে আমাকেও বের করে দিবে, তুই আর আমার বাড়িতে ঢুকবি না, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মানে খুব রাগারাগি চিল্লাচিল্লি ঝামেলা করে আমাকে বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমি তখন এই রাস্তায় টোটো টোটো করে ঘুরতেছি। এমন সময় ওই মেয়েটার সঙ্গে আবারও কথা বলি, নীলার সঙ্গে। এবং কথা বলার পরে নীলা ওই দিন আমার বলতেছে, ভাইয়া আগামী শুক্রবারে কিন্তু রাত্রি আমার বাসায় আসবে। তাই আমি বললাম বলো কি? বলে হ্যাঁ, আমাকে ফোন দিছে, ওর নাকি রাজশাহীতে গিয়ে একটা কাজ আছে, ওর ভোটার আইডি কার্ডে না কিসে জানি, এই জন্য ও আসবে ওর একটা কাজে। আমি বললাম তুমি কি সত্যি বলতেছো? বলে হ্যাঁ। আমার মাথায় তখন আসছে যে করে হোক এবার যদি রাত্রি রাজশাহীতে আসে তাহলে আর ওকে ছাড়া যাবে না, ওকে ছাড়া যাবে না, আমি জোর করে হলেও কিছু একটা করব। তো সৌদি আরবের লাস্ট কিছু টাকা আমার কাছে ছিল, মানে কিছু গয়নাগাটি অল্প কিছু, যেগুলো আমি রাত্রির জন্য আসছিলাম, তখন আমি এগুলো বিক্রি করলাম। এগুলো বিক্রি করার পরে কিছু নগদ টাকা হলো, এবং নগদ টাকা হলো পরে এই টাকাগুলো দিয়ে, মানে এই নগদ টাকাগুলো দিয়ে এবার আমি রাত্রির জন্য সব কিছু ঠিকঠাক করলাম, মানে ওকে আমি ওখান থেকে উঠে নিয়ে আসবো। তো ও ঢাকা থেকে আসছে, আসার পরে রাতের বেলায় মেয়েটার বাসায় ছিল। রাত্র আনুমানিক 11টা কি 11:30 বাজে, ওই সময় আমার ক্যাডার বাহিনী দিয়ে আমি যখন তার বাসায় অ্যাটাক করলাম। বাসায় অ্যাটাক করার পর আমি একরকম তাকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে আসি, সোজা কথা যেটা। আমার লোক দিয়ে কিডন্যাপ করে আনি, কিডন্যাপ করে এনে আমি তাকে জোর করে, মানে মানে একেবারে সম্পূর্ণ জোর, কোনো কাবিন না, বিনা কাবিন আমি তাকে জোর করে হুজুরটাকে বিয়ে করি। যদিও ও বিয়ে করতে চায় না বা অনেক জানাই বানাই করছে, আমি খুব ভয় দেখিয়ে বা অনেকভাবে ব্ল্যাকমেল করে পরে বিয়ে করে ও তখন কবুল বলে, এবং শুধু অতটুকুই বলে যে বিসমিল্লাহ কবুল। এবং কবুল বলার পরে শুধু কবুল কবুল 3বার বলে, এটা ওইটা আর বাকি কোনো কিছুই বলে না। এবং না বলার পরে আমার এক বন্ধু ছিল, আমরা একই কারখানায় কাজ করতাম, যার নাম হচ্ছে নাবিল। এবং ওই নাবিলের বাসায় আমি তখন তারে নিয়ে যাই। তো নাবিল ছোটখাটো করে একটা বাসর ঘরেরও আয়োজন করে, যদিও ওর বাসর করার কোনো ইচ্ছা ছিল না। বাসর ঘরে ঢুকার পরে ও তখন মানে খুব কান্না করতেছে, মানে প্রচুর কান্না করতেছে। আমি বললাম যে তুমি তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, হঠাৎ করে এমন কি হলো যে তুমি এভাবে আমাকে ছেড়ে চলে গেলা, আজকে তুমি এরকম করতেছো, তুমি কেন করতেছো, প্লিজ তুমি শান্ত হও। ও আমাকে তখন ডিরেক্টলি বলতেছে যে তুমি আমার গায়ে হাত দিও না, যদি তুমি আমার গায়ে হাত দাও তাহলে বিধির বিধান পাল্টে যাবে। যে বিধির বিধান পাল্টে যাবে, তুমি কি বলতেছো? বিধির বিধান পাল্টে যাবে মানে কি? ও তখন বলে যে তুমি হয়তো জানো না আমি তোমার বোন হই সম্পর্কে। তুমি আমার বোন হও, এটা তুমি কি বলতেছো? তুমি আমার বোন মানে কি? ও তখন নিচের দিকে তাকিয়ে আছে, কোনো কথা বলে না। আমি বললাম রাত্রি প্লিজ আমার সঙ্গে কথা বলো, তুমি ওর সঙ্গে কথা বলো, তুমি আমার বোন কিভাবে, মানে ঘটনা কি আমাকে একটু খুলে বলো তো। ও তখন বলতেছে দেখো, তোমার আব্বা যেদিন আমাকে দেখতে আসছিল, ওই দিন তোমার আব্বা আমাকে দেখছে, দেখে আমার দাদির সঙ্গে কথা বলছে, আমার দাদির সঙ্গে কথাবার্তা বলে তোমার আব্বা সেদিন চলে গেছে। তার বেশ কিছুদিন পরে আমি আমার দাদির মুখে জানতে পারি যে তুমি আমার সৎ ভাই। এবং এটা জানার পরেই শেষ পর্যন্ত তোমার আব্বা বলছে যাতে কোনো না কোনোভাবেই মানে আমার সঙ্গে তোমার বিয়ে না হয়। তোমার আব্বা আমার দাদিকে বুঝিয়ে বলছে যে দেখেন আমি অতীতে খারাপ যাই করছি যেটাই করছি, এখন আমি হজ করছি, আমি একজন হাজি মানুষ, এটাও আমার উরু থেকে আসছে, মেয়েটাও আসছে ছেলেটাও আসছে, ওরা যদি বিয়ে করে বা ওরা যদি একসঙ্গে থাকে তাহলে এটা বেশ খারাপ দেখা যাবে। আমি এটা চাই না যে এরকম সৎ ভাই বোনের বিয়ে হোক। তো যার কারণে আমি চাই যে আপনি রাত্রিকে বুঝান এবং ওকে বুঝিয়ে শুনে এখান থেকে সরাই আনেন। আমি বললাম তোমার মায়ের সঙ্গে আমার আব্বার সম্পর্কটা কেমন ছিল? রাত্রি তখন নিচের দিকে তাকে অশ্রু সিদ্ধ চোখে আমাকে বলে যে দেখো, আমার আম্মা মূলত ছিল একটা পতিতা, না আমার আম্মা মূলত খারাপ কাজ করতো, এবং এই খারাপ কাজ করার প্রসঙ্গেই বা ওই লাইনেই তোমার আব্বার সঙ্গে পরিচয়। তোমার আব্বার সঙ্গে পরিচয় হওয়ার পরে তোমার আব্বা তখন আমার আম্মাকে ডিরেক্টলি কিনে নেয়, মানে আমার আম্মাকে কিনে নিয়ে একটা বাসা ভাড়া করে সে বাসা আমার আম্মাকে রেখে আমার আম্মার সঙ্গে অবৈধ সম্পর্ক করে। তো অবৈধ সম্পর্কের ফলশ্রুতিতে একটা সময় আমার আম্মা গর্ভবতী হয়। গর্ভবতী হলে পরে তোমার আব্বা তখন আমার আম্মাকে জাস্ট কীভাবে জানি একটা বিয়ে হয়, এটা কোরআনি বিয়ে না কি বিয়ে বলো, ওরকম একটা বিয়ে আমাকে করে, মানে আমার আম্মুকে করে, মানে যার কোনো ডকুমেন্ট হয় না, কোনো কাগজ হয় না, জাস্ট আমার আম্মুকে অনেকগুলো টাকা দেয় এবং টাকা দিয়ে ওই মানে ওটা কেমন যেন একটা বিয়ে হয়। ওই বিয়ের পরে আমি তখন আমার আম্মুর পেটে আসি, এবং আম্মুর পেটে আসার পর একটা সময় আমি দুনিয়াতে আসি। এবং দুনিয়াতে আসার পরে তোমার আব্বা তখন আমার আম্মাকে অনেকগুলো টাকা দেয়, টাকা দিয়ে আমার আম্মুর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। বিয়ের যেহেতু কোনো ডকুমেন্ট ছিল না বা বিয়ের আগেই মানে তোমার আব্বুর সঙ্গে আমার আম্মুর কন্ট্রাক্ট হয়েছে যে কখনোই আমার আম্মু তোমাদের বাসায় যাবে না, বা ওইটা আমার দাদির মুখে শোনা আর কি, দাদি তো আর ক্লিয়ার বলতে পারেনি, বয়স্ক মানুষ। তো এরপরে আমার মা আর ওইখানে যায় নাই। না যাওয়ার পরে আজকে আমি যাকে দাদি বলতেছি সেও কিন্তু আমার আপন দাদি না, এই মহিলাটিকে মূলত আমার মা ডাকছিল।
তো মা ডাকার কারণে আমি ওনাকে দাদি বলে ডাকি। পরে তোমার আব্বা আমার আম্মুকে অনেকগুলো টাকা দেয় এবং অনেকগুলো টাকার পরে আমার আম্মা তখন আমাকে আস্তে আস্তে করে বড় করে এবং আমার বয়স যখন প্রায় তোমার ৭ বৎসরের কাছাকাছি, সেই সময় আমার আম্মু মারা যায়। এবং মারা যাওয়ার পর আমার আম্মু অন্য একটা লোকের আইডি কার্ড ব্যবহার করে আমার জন্মের ঠিকানা দেয়। তোমার আব্বুর ঠিকানাটাও কিন্তু আমাকে দেয়নি। তো আমার আম্মু যে মহিলাটাকে মা ডাকছে, আমি যে আজকে যাকে দাদি রেখে, ওই দাদিটাকে কিন্তু আবার তোমার আব্বু চিনতো, তোমার আব্বুর সঙ্গে পরিচিত ছিল। তো তোমার আব্বু ওই দিন যখন আমাদের বাসায় আসছে, আসার পর আমার ওই দাদিকে দেখে চিনে ফেলে দাদির সঙ্গে ওই তোমার আব্বু তখন কথাবার্তা বলে এবং বলার পরে আমার দাদি তখন বলে যে হ্যাঁ, এটা তো নীলুফার মেয়ে। তো আমার আম্মুর নাম ছিল নীলুফা। তো বলে যখনই বলছে নীলুফার মেয়ে, তোমার আব্বু তখন খুব অবাক হয়ে গেছে, যে পরে আমাকে আদর টাদর করছে, বাট ওই দিন তিনি বলেন যে আমি তার মেয়ে। এবং পরিশেষে তিনি জানাইছে যে আমি তার মেয়ে এবং আমি যেন তোমাকে বিয়ে না করি। এবং সে আমাকে অনেকগুলো টাকা দেয়, যেভাবে আমার মাকে টাকা দেয় এভাবে আমাকেও টাকা দেয়। টাকা দিয়ে বলে আমি যেন রাজশাহী ছেড়ে চলে যাই। যার কারণে আমি রাজশাহী ছেড়ে চলে গেছি, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছি। আমি কীভাবে আমার সৎ ভাইকে বিয়ে করি, আর আমাদের তো একই বাপ, হয়তো মা আলাদা কিন্তু বাপ তো একটা। আমি তখন বললাম, রাত্রি আমি আর কোনো কিছুই শুনতে চাই না, আমি আর কোনো কিছুই মানতে চাই না, আর এই সমস্ত সাজানো গল্প আমি আর শুনতে চাই না। ও বলে কোনোটাই সাজানো গল্প নয়, যদি তুমি বিশ্বাস না করো তোমার আব্বার সঙ্গে কথা বলো, আমি তোমার চোখের আড়াল হয়ে গেছি, তোমার আব্বার কথায় আর কিছু না। আমি বলছি, রাত্রি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার সৎবোন হও কি না হও আমি এগুলো জানি না। জোর করে সেদিন রাতে আমি রাত্রির সঙ্গে থাকি। রাত্রি খুব কান্নাকাটি করে, ও প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। এরপরে আমি রাত্রির সঙ্গে ওই জায়গায় থাকতে শুরু করি এবং এই খবরটা ইতিমধ্যে আমার আব্বার কানে চলে আসে। এবং আব্বার কানে আসার পরে আব্বা এতটা রাগারাগি করে আমার আম্মুর সঙ্গে, যা বলে বোঝাতে পারবো না। আমার আম্মুরে বলে, এই ছেলেকে তুমি কোনোদিন তোমার ধারে কাছে জায়গা দিবা না। লিটন যেন কখনো কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানা আসতে না পারে। লিটনের সঙ্গে আমাদের পারিবারিক আর কোনো সম্পর্ক নেই, আমরা লিটনের সঙ্গে আর কখনোই যোগাযোগ করবো না। মানে খুবই আমার আব্বা খুবভাবে রাগারাগি করে এই কথাগুলো বলে। এবং সর্বোপরি আমার পরিবারের সঙ্গে আমার তখন যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি তখন রাজশাহীতে থাকি, ওখানে কাজ করি এবং রাত্রিকে নিয়ে খুব মানবতার জীবনযাপন করতেছি। এবং সবশেষ রাত্রি আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়েছে। এইভাবে প্রায় আমরা ১.৫ বৎসরের মতো ছিলাম, কিন্তু রাত্রির ঘরে কোনো সন্তান হয়নি। ১.৫ বৎসর পরে আমার মা রাগ অভিমান সব কিছু ভুলে আমার সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে মা তখন কান্নাকাটি করে আমার আব্বাকে অনেক কষ্ট করে ম্যানেজ করায়। এবং ম্যানেজ করিয়ে পরে আমার আম্মু বলতেছে, এলাকার তো কেউ জানে না, মহল্লার তো কেউ জানে না, সুতরাং কি এলাকার কেউ যেহেতু জানে না, তাহলে এই মেয়েটাকে নিয়ে যদি আমার ছেলে ঘরে ওঠে তাহলে কেউ তো তোমাকে কোনো দোষ দেবে না। আমি কিন্তু ঘটনাগুলো আমার আম্মুকে জানাই। পরে আমার আম্মার অনুরোধে আমার আব্বা তখন রাজি হইলে পরে আমি তখন এই রাত্রিকে নিয়ে আমাদের বাসায় যাই, মানে আমাদের রাজশাহীতে আমাদের গ্রামের বাড়িতে যাই। তা আমার আব্বা আমার আর ওর দিকে রাত্রির দিকে তাকে আব্বা চোখ ফিরিয়ে ফেলতো, মানে আব্বা এটা সহ্য করতে পারতো না। আব্বা কিন্তু তখন পরে খুব ভালো মানুষ হয়ে যায়, হজ করে এসে খুব ভালো মানুষ হয়। আবার এটা ভালো লাগতো না যে এইভাবে আমি রাত্রির সঙ্গে থাকি, একই ঘরে থাকি, আমরা একই বাবার সন্তান, এক ঘরে থাকতেছি। আমার আব্বার ভিতর তখন খুব কষ্ট হতো, খুব রাগ অভিমান হতো এবং আব্বা এটা কারোই বলতে পারতো না। আব্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঘুমানো বন্ধ করে দেয়, প্রচুর কষ্ট হতো। বাড়িতে আসার পর আমি ৮ মাস রাত্রির সঙ্গে একই সঙ্গে ছিলাম, বাট আমাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। কেন হয়নি সেটা আমি জানি না। ৮ মাস পরে আমার আব্বা একদিন আমাকে ডাক দিয়ে বলতেছে যে, তুই যা করতেছিস তাকে ঠিক করতেছিস, এগুলো তুই কি শুরু করলি, তুই জেনে শুনে এই কাজটা কেন করলি? আমি বললাম, আব্বা আপনি অতীত জীবনে কি করছেন না করছেন, আপনার তো বউরও ঠিক নেই, বাচ্চারও ঠিক নেই। তো আমার কাছে এখনো বিশ্বাস হয় না যে রাত্রি আপনার মেয়ে, এটা আমার বিশ্বাস হয় না। আমার আব্বা বলে, তুই এটা ভুল করলি, জীবনে চরম ভুল করলি এবং এই দায় তোকে রোজ হাসরের ময়দানে আল্লাহর সামনে দিতে হবে। আমি তখন আর কোনো কথাবার্তা বাড়াইলাম না, কোনো কথাবার্তা বললাম না, না বলে আমি আমার মতো করেই তখন আস্তে আস্তে করে রাত্রির সঙ্গে ওখানে থাকতেছে। আমার আব্বা তখন বলে, একটা কাজ কর, কি করবি এখন? আমি বললাম, দেশে কিছু একটা করবো। আব্বা বলে, দেশে কিছু একটা করার দরকার নেই, তুই আবার বিদেশ যা। তাই আমি বললাম যে না, আমি আর বিদেশ যাবো না, আমি বিদেশ আর কেন যাবো, বিদেশ যাবো না। আব্বু তখন আম্মুর সঙ্গে রাগারাগি করে, তোর ছেলেরে বুঝা, নাইলে কিন্তু খুব খারাপ হবে, ও যদি আমার কথা না আসে, আমার কথা না শোনে, আমি কিন্তু ওর সব কিছু থেকে বঞ্চিত করবো, আমার সয় সম্পত্তির কানা করেও দিব না। খুবভাবে রাগারাগি। একটা পর্যায়ে আমি তখন আব্বাকে বললাম যে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আব্বা বলে যে, তুই চলে যা, তুই বিদেশে যা। আমার আম্মা তখন আমাকে ধরছে, তাই তুই বিদেশ যা, তোর আব্বা যদি এরকম করে বলতেছে। একইভাবে আমার বউ যে রাত্রিও বলে যে, তুমি বিদেশে যাও, না যাইলে তোমার আব্বা যদি ঘর থেকে বের করে দেয়, আমরা তো না খেয়ে থাকতে হবে, আমরা কিভাবে চলবো বা কিভাবে কি করবো, তুমি প্লিজ বিদেশে চলে যাও।
রাত্রিও বুঝাইলো, আম্মাও বুঝাইলো, আব্বা তো বুঝাইলোই। সবার বুঝ নিয়ে আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি বিদেশে চলেই যাই। কয়েকটা বছর বিদেশ-টিদেশ করলে নিজের কাছে টাকা ঢোকা হবে এবং নিজের কাছে টাকা হলে পরে আমি দেশে আসবো, এসে আমি রাত্রির সঙ্গে সংসার করবো, একসঙ্গে থাকবো। মানে আমাদের বাচ্চা-কাচ্চা হবে এরকম একটা চিন্তাভাবনা। এই করে আব্বুর প্রস্তাবে তখন রাজি হলাম। রাজি হইছি পরে আব্বু তখন আমাকে মালয়েশিয়াতে পাঠাবে। এক লোকের সঙ্গে কথাবার্তা বলল এবং ভিসা-টিসা সবকিছু প্রসেস করে আমাকে তখন মালয়েশিয়াতে পাঠিয়ে দিল। আমি মালয়েশিয়াতে চলে গেলাম। এমনিতেও এদিক দিয়ে অনেক ঘটনা-মটনা আছে, আপনাকে সংক্ষেপ করি। যেহেতু মালয়েশিয়াতে চলে গেছি। মালয়েশিয়াতে চলে যাওয়ার পরে ওখানে আমি পাম অয়েল বাগানে কাজ করতাম। খুব কষ্টের কাজ ছিল। সৌদিতে কিন্তু আমি বেশ সুখে ছিলাম। অনেকটা আরামে ছিলাম। আরামের অশেষ। কিন্তু মালয়েশিয়াতে আসার পরে আমার চোখের পানিতে বুক ভাসতেছে। মানে খুব কষ্ট করতেছি। এতটাই কষ্ট করতেছি যে যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না। কষ্টের কোনো শেষ নাই। কত কষ্টের কাজ করি। তারপরেও করতেছি। এরকম করে দিন-রাতগুলো কাটতেছে। এদিক দিয়ে রাত্রির সঙ্গে কথাবার্তা বলি, কিন্তু রাত্রির মন ভালো নাই। ওর সঙ্গে কথা বলেও মন খারাপ করে থাকে, সারাক্ষণ কান্নাকাটি করে। তাই আমি ভেবেছি হয়তো আমি নাই, এজন্য ও কান্নাকাটি করে। আমি আর কোনো কিছু বুঝি নাই। এভাবে আমি মালয়েশিয়াতে প্রায় ১ থেকে ১.৫ বৎসর কি প্রায় ২ বৎসরের কাছাকাছি ছিলাম। ২ বৎসর থাকার পরে একদিন হঠাৎ করে আমার মা আমারে ফোন দিয়ে বলতেছে, "বাবারে, তোর সঙ্গে একটা কথা বলবো, তুই মনটার একটু শক্ত কর এবং কথাটা একটু মনোযোগ দিয়ে মায়ের বোঝার চেষ্টা কর।" এই কথা আমার আম্মু আমারে বলতেছে। তাই আমি বললাম যে, "ঠিক আছে বলো, কি বলবা? কি হইছে? এরকম করে কথা পেঁচাইতেছো কেন?" আমার আম্মা তখন আমাকে বলে যে, "কথাটা আসলে কেমনে বলবো?" আমি বলছি, "ঠিক আছে, তুমি এতটা সংকোচ নেওয়ার দরকার নেই, তুমি ক্লিয়ারলি বলো কি হইছে?" আমার আম্মা বলে, "তোর বউ রাত্রি তো গর্ভবতী।" তুমি বলো কি? আমি তো পড়ে আছি মালয়েশিয়াতে। আমি মালয়েশিয়াতে পড়ে আছি। আমার বউ গর্ভবতী হয় কি করে? এটা কেমন কথা বলতেছো মা? আমি তো তোমার কথা আসলে কোনো কিছু বুঝতে পারছি না। এটা কি কথা বলো? আমার বউ গর্ভবতী? এটা কি? আমার আম্মা বলে, "আমি যেটা বলছি এইটা ঠিকই বলছি। তোর বউ গর্ভবতী। রাত্রি গর্ভবতী। এখন কি করবে?" আমি বললাম, "রাত্রি গর্ভবতী হলো কি করে? তুমি ওকে ফোন দাও তো, আমি ওর সঙ্গে কথাবার্তা বলবো।" তো আমি কিন্তু ইদানিং ওর সঙ্গে খুব কম কথা বলি। জাস্ট ভালো আছো কিনা অতটুকুই। বাট ওর মন অনেক খারাপ থাকে তো। আমি ভাবি হয়তো আমি বিদেশে পড়েছি এজন্য মন খারাপ। কিন্তু এর ভিতরে যে এই ঘটনা ঘটে গেছে এটা আমি জানি না। আমি ওর কাছে ফোনটা দেওয়ার পরে ও আমাকে বলে কি, "আমি এই বিষয়ে তোমাকে কিচ্ছু বলতে পারবো না।" আমি বললাম, "কিচ্ছু বলতে পারবি না মানে? এই তোর জন্য আমি কি না করছি? আমার বাপ, মা সব ছেড়ে দিছি। আমি ঘর-বাড়ি সব ছেড়ে দিছি। আমি কি করি নাই? আমি সৌদি আরবে এত সুখে শান্তিতে আরাম আয়েশে ছিলাম যা আমি বলে শেষ করতে পারবো না। আজ আমি যে মালয়েশিয়াতে এসেছি, রাত-দিন মিলিয়ে আমার কাজ করা লাগতেছে। আমি ফার্ম বাগানে কাজ করি, সাপের সঙ্গে যুদ্ধ করি। এত কষ্টের কাজ করে আমি শুধু তোর জন্য। আমি কেন সৌদি থেকে চলে আসলাম? আমি তো তোকে ভালোবেসেই সৌদি থেকে আসলাম। আজকে তুই আমার সঙ্গে বেইমানি করলি? তুই আমার সঙ্গে এই কাজটা করতে পারলি?" ও তখন বলে, "আমি কিচ্ছু জানি না।" এইটা বলে তখন লাইনটা কেটে দেয় এবং আমার আম্মা তখন আমারে বলে, "আসলে কি বলবো? ওই রাজশাহীতে তোরা যে কারখানায় কাজ করতি, সেখানে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। ও দাদিকে দেখবে, দাদির কাছে যাবে, এগুলা বলে রাজশাহীতে যাইতো এবং ওই ছেলের সঙ্গে থাকতো। থাকতে বাচ্চা হয়ে গেছে। ও চাইছিল বাচ্চাটা নষ্ট করার জন্য, কিন্তু আল্লাহর কি হুকুম আমরা খবর পেয়ে গেছি এবং খবর পাওয়াতে এখন আর ও বাচ্চাটা নষ্ট করে না।" আমি বললাম, "তুমি ওর ফোনটা দাও, আমি একটু ওর সঙ্গে কথা বলে ওরে ভালো করে জিজ্ঞেস করি।" আমার মা যখন ফোন দেয় ও আর আমার মার সঙ্গে কথা বলে না। এবার আমি যখন কল করি ও আমার লাইন কেটে দেয়। কল দিলে লাইন কেটে দেয়, কল দিলে লাইন কেটে দেয়। কিরে কল দিলে তুই লাইন কাটবি কেন? যতবার কল দিই ততবার লাইন কেটে দেয়, কতবার কল দিই ততবার লাইন কেটে দেয়। মানে তখন আমার ভিতরে এক তুফান চলতেছে যে আমার সঙ্গে এরকমটা কেন করতেছে? কি কারণে করতেছে? ভাই তখন আমার ভিতরে এত রাগ, এত ক্ষোভ ওর উপরে হইছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে ও কেন এই কাজটা করলো? কেন এই কাজটা করতেছে? এইরকম করেই কোনো কথা নাই, বার্তা নাই, মানে কোনো কিছু নাই। ও চলে গেছে এখান থেকে। মানে আমাদের এখান থেকে চলে গেছে। মানে আমাদের বাসা থেকেই চলে গেছে। ওই বাচ্চা নিয়ে ও চলে গেছে। পেটে যেহেতু বাচ্চা আসছে ও তখন চলে গেছে। তো ডাক্তারে দেখাইছে, সবাই দেখাইছে, সবাই বলছে বাচ্চা আসছে, বা যেখানে ডাক্তার দেখাইছে ডাক্তারও বলছে ও প্রেগন্যান্ট, ও গর্ভবতী। তখন আমি এই মালয়েশিয়া থেকেও ঠিক রাত্রির জন্য ভিসা ক্যান্সেল করে চলে আসি। ভিসা ক্যান্সেল করে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার আব্বা আম্মা বলতেছে মেয়ের চরিত্র খারাপ। আমার আব্বা বলে, "তোর আগেই বলছিলাম ওর চরিত্র খারাপ, ভালো না, তুই বিশ্বাস করিস না।" আমি আব্বুর সঙ্গে রাগারাগি করি। রাগারাগি করে আমি রাত্রিরে আবার খুঁজতে শুরু করছি। ওরে কই পাই, কোন জায়গায় পাই, কোথায় পাই। মানে আমার কথা হচ্ছে ওরে আমি যেখানে পাই সেখানে আমাকে মেরে ফেলবো। আমি ওরে টোটালি বাঁচায় রাখবো না। আমি ওকে বাঁচায় রাখবো না। ও আমার জীবন ধ্বংস করে দিয়েছে। ও আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমি ওকে বাঁচায় রাখবো না। আব্বা বাড়িতে আসার পরে আম্মা আব্বা দুজনেই বলতেছে যে, "লিটন আর পাগলামি করিস না, তুই তো কম করিস নাই। পাগলামির তো কোনো শেষ তুই আর রাখিস নাই। বাবা একটা কাজ কর, তুই আরেকটা বিয়ে কর।"
আমরা তোকে দেখে শুনে আরেকটা বিয়ে করাবো, তুই এই মেয়েটাকে টোটালি ভুলে যা, মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্রও ভালো না, মেয়েটা দেখতেও ভালো না, এবং মানে সর্বদিক থেকে আমার আব্বা মা বুঝাচ্ছে যে বিয়ে করার জন্য। আমি আর বিয়ে করব না, আমি তো রাত্রিকে বিয়ে করছি, এবং বিয়ে করার পরে আমি তো যেটা পাইছি এরপর তো আমার আর কিছু নাই। আমি ওর শেষটা দেখে ছাড়বো যে আসলেই কি চলতেছে, আসলেই কি চলতেছে এইটা আমি দেখে ছাড়বো, আমি আর কোনো কিছু শুনতে চাই না। আমি তখন এইভাবে প্রেশার দিলাম যে আমি রাত্রিকে দেখবো বা এটা আমি আরো খুঁজতেছি, খুঁজতে 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 অনেক খোঁজাখুঁজির পরে খবর পাইলাম ওর রাজশাহীতে আছে এক জায়গায়। তখন ওর বাচ্চাটা হয়ে যাবে এমন একটা ভাবসা, বাচ্চাটার তখন আপনার প্রায় 8 মাস এরকম, মানে এরকম ওর পেটে আছে। থাকার পরে এরকম খোঁজাখুঁজি করতে করতে একদিন হলো কি, এক জায়গার মধ্যে আমার পাইছি, পাইছি বলতে হসপিটালের সামনে, হয়তো ডাক্তার দেখাই গেছে, হসপিটালের সামনে গেটের মধ্যে পাই। আমি বললাম যে তারাও কথা আছে, বোরকা পরে আছে। পরে আমার বলে বলো কি বলবা। আমি বললাম তোমার পেটের বাচ্চার বাবাকে। ও বলে যাই না, আমি যেমন জারদ সন্তান, আমার সন্তানটাও জারদ। আমি যেমন আমার যেমন বাবার ঠিকানা নেই, বাবার পরিচয় নেই, আমার সন্তানটারও আমার বাবার তার কোনো পরিচয় নেই। আমি বললাম রাত্রি উল্টাপাল্টা কথা বলো না, যেটা প্রশ্ন করছি এটার উত্তর দাও। আমাকে বলতেছে আমি কিচ্ছু বলতে পারবো না, সরো। এটা বলে রাগারাগি করে ও তখন রুমের মধ্যে, মানে রুমের ভিতরে ঢুকে গেছে। রুমের ভিতরে ঢুকে গেছে বলতে মানে এখান থেকে বেরিয়ে তার বাসায় চলে গেছে। পরে আমি তার বাসা দেখছি, সারাটা রাত তার বাসা নিচে অপেক্ষা করতেছে, ও আসবে, আসলে আমার জিজ্ঞেস করবো ঘটনা কি, ওর পেটের বাচ্চার বাবাকে, মানে এগুলোকে জিজ্ঞেস করবো। ও বাসা থেকে বেরোয় না, বেরোয় না, বেরোয় না, বেরোয় না। এভাবে প্রায় আপনার আমি প্রত্যেক দিন বাসার নিচে যাইতাম। এরকম করতে করতে একদিন বিকেলবেলা বাসার নিচে ওরা আবারও পাইছি, ও হাঁটতে বেরিয়েছে। তখন কিন্তু বাচ্চা হয়ে যাবে, হয়তো ডেট কাছাকাছি চলে আসছে। তো ওর বাসার পাশে একটা খালি জায়গা আছে, ওইটার মধ্যে হাঁটতেছে বিকালবেলা, তখন প্রায় আসরের পরে। তখন আমি ওরা ওইখানে দাঁড়ো করাইলাম, দাঁড়ো করে বলছি রাত্রি আমার সঙ্গে একটু কথা বলো, জাস্ট আমাকে সত্যি করে বলো যে তোমার ওই পেটের বাচ্চার বাবাকে, জাস্ট এটুকু আমি জানতে চাই, আর কিচ্ছু না। আমি শুধু এটাই জানতে চাই যে তোমার পেটের বাচ্চাটার বাবাকে। পরে আমারে বলতেছে আমি এটা বলতে পারবো না। কেন পারবো না? তুমি আমার সঙ্গে বেমানিটা কেন করলা, এই চিটিংটা আমার সঙ্গে কেন করলা? আমি তোমার জন্য কি করি নাই? আমি আমার নিজের বাবা মা সব কিছু ছেড়ে দিয়েছি, আমি জানি তুমি আমার সৎ বোন, এটা জানার পরও আমি তোমাকে বিয়ে করেছি, বা আমি তোমার সঙ্গে থেকেছি, আমি তোমার সঙ্গে চিটিং করিনি। ও বলে তুমি আমাকে কেন জোর করে উঠে নিয়ে গেলা, তুমি আমাকে কেন জোর করে উঠে নিয়ে গেলাম? রাত্রি প্লিজ, আমি আর কিচ্ছু শুনতে চাই না। এইরকম করে কথাবার্তা বলতে বলতে ওদিকে আমার সঙ্গে তুই তাই করে ব্যবহার করতেছে। তুই তাই করে যখন ব্যবহার করতেছে তখন পাশে একটা কে জানি, মানে কে একটা লোহার একটা লাঠির মতো এরকম একটা পুঁতে রেখেছিল, এটা সম্ভবত কোনো একটা বাউন্ডারি বা কিছু একটা হবে। আমি ওই মানে লোহার, এটা একটা লোহার ইয়ে ছিল, রডের মতো আর কি, রডটা তখন টান দিয়ে উঠেলাম। উঠে বলতেছি তুই বলবি না তোর পেটের বাচ্চাকে? বলে আমি জানি না। এই বলার পর তখন পিটানো শুরু, মানে প্রথম বাড়িটাই তো তোর পেটের মধ্যে, যেহেতু তো জারদ সন্তান, আমি তো জারদ সন্তান বাঁচায় রাখবো না। মানে রড এরকম মোটা রডটা, এবং রড দিয়ে প্রথম বাড়ির সঙ্গে সঙ্গে ওর ব্লিডিং শুরু হয়ে গেছে, মানে রক্ত বেরিয়ে গেছে। এরপরে শোয়ানোর পরও 8-10টা বাড়ি দিলাম, সবগুলো পেটের মধ্যে, মানে আমি বাচ্চা মেরে ফেলছি সোজা কথা। এরপরে সবাই এসে আমাকে, মানে লোকেরা ধরছে, ধরার পরে মানে আমি তখন কোনো রকমে এখান থেকে ছুটে আসছি। আসার পরে যখন সবাই ধরাধরি তাকে হসপিটালে নিতেছে, আমিও তখন তার পিছনে পিছনে দৌড়ে হসপিটালের দিকে যাইতেছে। হসপিটালের নিচে আমিও যাচ্ছি, মানে আমি মারছি আমিও যাচ্ছি। এবং হসপিটাল ওইখানে যাওয়ার পরেই হসপিটালের গেটে পুলিশ ছিল, পুলিশও তখন লোকেরা বলতেছিল যে উনি রড দিয়ে পিটাইছে, গর্ভবতী মহিলা। পুলিশও তখন পিছনে পিছনে আসছে। আসার পরে ডাক্তারে দেখছে, মাত্র ডাক্তারে দেখেই সঙ্গে সঙ্গে বলতেছে যে ইনি তো বেঁচে নেই, মারা গেছে। মারা গেছে বলার সঙ্গে সঙ্গেই মানে পুলিশ তো নিশ্চয়ই ওখানেই ছিল, তারা সাথে আমাকে ধরে ফেলছে। এবং সেখানকার স্থানীয় লোকেরা বললো যে এই মেয়েটারে ও ইয়ে দিয়ে পিটাই মেরে ফেলছে, মানে রড দিয়ে পিটাইছে। মেয়েটা গর্ভবতী, হয়তো কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে বাচ্চা হইতে এমন অবস্থায় পিটাইছে। তো পুলিশ আমাকে ওখান থেকে ধরে সঙ্গে সঙ্গে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেই তখন আমার নামে, ওর যে দাদি আছে সেই দাদি তখন আমার নামে মামলা দায়ের করে, এবং মামলার পরে আদালতের মাধ্যমে তখন আমার সাজা হয়। আমার সাজা হয় 8 বছর। আমি এখানে অনেক কিছু, ওর যে দোষ ছিল অনেক দোষ আমি ওর ধরাই দিই। এবং আমার যিনি লয়ার ছিলেন, আমাদের লয়ারটা অনেক ভালো ছিলেন, আমাদের উকিলটা অনেক ভালো ছিলেন। আমার আম্মু উকিলটা ধরে, আম্মু উকিলটা, যদি আমার সাজা আরও বেশি ছিল, কিন্তু 8 বছর আমাকে জেল খাটি। আমি 8 বছর জেল খাটার পরে, 8 বছর পরে আমি জেল থেকে বেরোই। জেল থেকে বেরোয়ার পর মানে জেলে থাকা অবস্থায় আমি একটা জিনিস জানতে পারি, যেটা আমার মানে শুনে আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। জেল থেকে বের হওয়ার পরেই আমি, মানে জেলে থাকা অবস্থায় আমি জানতে পারি
আমার আব্বা মূলত ঘটনাটা ঘটিয়েছিল। মানে রাত্রির পেটে যে সন্তানটা আসছিল, ওই সন্তানটা কোনো অবৈধ সন্তান না। এটা আমারই দুঃসম্পর্কের এক চাচাতো ভাই, জানা হচ্ছে আপনার মনোয়ারা হোসেন। এই মনোয়ার হোসেনের বাচ্চা ছিল রাত্রির পেটে। মানে আমি মালয়েশিয়াতে যাওয়ার পরে আমার আব্বা সেম কাহিনীটাই করে যেটা আগে করছে। রাত্রিরে বুঝে এবং বুঝিয়ে শুনিয়ে বলতেছে, আমি এটা সহ্য করতে পারতেছি না, তুইও আমার মেয়ে, সেও আমার ছেলে, এটা আমার সহ্য না, আমি সহ্য করতে পারতেছি না, মারে তুই এমন কিছু একটা কর যেটার কারণে লিটন তোকে ঘৃণা করবে, ও তোকে ঘৃণা করে ছেড়ে দিবে এবং আমরা তখন তোকে আরেকটা বিয়ে করাবো। তুই একটা কাজ কর, তুই ওরে ছেড়ে দে। তখন রাত্রিকে ফোর্স করে জোর করে আমার আব্বা তখন আমার কাছ থেকে, মানে তার রাত্রিকে তালাক পেপারে সিগনেচার করে আমার কাছ থেকে, আমি বিদেশ থাকা অবস্থায় রাত্রির সঙ্গে ছাড়াছাড়ি করে আমার আব্বা নিজে আমার চাচাতো ভাই মনোয়ার হোসেনের সঙ্গে রাত্রির বিয়ে দিয়ে দেয়। এবং একই করে রাত্রি আর মনোয়ার হোসেন থাকতো। এই কথা আমার মাও জানতো, বাবাও জানতো, তারা কিন্তু আমার কাছে বলে নাই। এরকম করতে করতে একটা সময় রাত্রি গর্ভবতী হয়। গর্ভবতী হলে পরে আমার আম্মা বলে যে রাত্রির পেটের সন্তান অবৈধ। আর রাত্রিও তখন স্বীকার করে যে আমার আব্বা তাকে জোর করে অন্য কোথাও বিয়ে দিয়েছে বা অন্য কারো সন্তান। আমি বিদেশ থেকে আসার আগেই তখন আমার আম্মা এবং আব্বা দুজনেই মিলে রাত্রিকে এবং মনোয়ার ভাইকে আমাদের বাড়ি থেকে বের করে দেয় এবং তাদেরকে আলাদা কোথাও থাকার জন্য আমার আব্বা এই ব্যবস্থা করে। সে জায়গার ভিতরে বাড়িতে আসার পরও রাত্রি আমার কাছে স্বীকার করেন এবং যখন রাত্রিকে আমি মেরে ফেলি, জেলে যাই, তখন জানতে পারি যে রাত্রির স্বামী ছিল মনোয়ার হোসেন, আমার চাচাতো ভাই। সব জানার পরে জেল থেকে বেরিয়ে আমি রাত্রির কবরের কাছে গেলাম আর কান্না করলাম। মনে মনে চিন্তা করলাম, রাত্রি তুমি তো আমাকে বলতে পারতা। আমি যখন তোমাকে লাস্ট বার জিজ্ঞেস করলাম যে রাত্রি তোমার পেটের বাচ্চার বাবাকে, তখন তো তুমি মনোহর ভাইয়ের কথা বলতে পারতা, তুমি বলো নাই। এবং আজ পর্যন্ত আমি আমার বাবা মায়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখি নাই, বাড়িতেও যাই নাই। এই মুহূর্তে ঢাকাতে আছে, একটা গার্মেন্টসে চাকরি করি এবং টোটাল পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। গভীর রাতে বাসার ছাদে যাই, আপনার গল্পগুলো শুনি, গল্পগুলো শুনতে শুনতে রাত 2-3টা বাজে, আস্তে করে ঘুমিয়ে যাই, সকালে ঘুম থেকে উঠে আবার ডিউটিতে যাই।